সোফার পাশ থেকে ব্যাগগুলো হাতে নিয়ে প্রমুখ বাড়িয়ে দিল। সিরাত টিকেটের দিকে তাকিয়েছিল। চোখের সামনে ব্যাগগুলো দেখে কপালে বাজ ফেলল। প্রমুখ নরম স্বরে বলল, তোমার সব কিছুই এখানে আছে, দেখে নাও। সিরাত হাতে নিয়ে শপিং ব্যাগ খুলে উকি দিয়ে দেখল ভিতরে অনেকগুলো জামা। মুখটা তৎক্ষণাৎই হা হয়ে যায়। উত্তেজিত গলায় বলল, এতগুলো কার জন্য? প্রমুখ জবাব দিল না। নিজের জন্য কিনে আনা শার্ট প্যান্ট কাবাডি গুছিয়ে রেখে দেয়। গায়ে জড়িয়ে নিল লাল টি শার্ট। সিরাত বিছানায় সব ব্যাগ নিয়ে চট করে ঢেলে নিল। সারা বিছানা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ল সব জিনিসপত্র। সিরাত হকচকিয়ে যায়, চোখ বড় বড় করে তাকায় পিছনে। লোকটা কি পাগল? এইসব কি করছে? সে হাত দ্বারা উল্টে পাল্টে দেখতে থাকে। একসময় চোখে পড়ল জীবনেও না কিনা ছোট ছোট জামা প্যান্ট। তৎক্ষণাৎই বিস্ময়কে হতভম্ব হয়ে যায়। হাত দিয়ে শর্টস এপাশ ওপাশ করে চুপসে যাওয়া কণ্ঠে বলল, এসব কি? এগুলো কার জন্য এনেছেন? কোনো মেয়েকে গিফট করবেন? বলুন। প্রমুখ ডোন্ট কেয়ার ভাব নিয়ে সোজা সাপটা উত্তর দিল, সবগুলোই তোমার জন্য। অন্য মেয়ের জন্য আনবো কেন? নাকি সতীনের ঘর করার ইচ্ছে হয়েছে? তুমি চাইলে আমি দু পায়ে রাজি। যতই হোক তুমি আমার একমাত্র বউ। বউয়ের আবদার রক্ষা করা সকল স্বামীরই দায়িত্ব। কি? আমার জন্য এনেছেন? তাও আবার ছোট জামা? অসম্ভব। মরে গেলেও এসব পরবো না। এই মুহূর্তে ফিরিয়ে দিয়ে আসুন। শুধু শুধু টাকা খরচ করে বিশ্রী সব কাপড় কিনেছে। ছি, ইয়াক, ভাবলে আমার বমি পাচ্ছে। কথা শেষে সিরাত বেসিনে গিয়ে থুতু ফেলল। প্রমুখ ব্রুনাসি এগিয়ে গেল তার দিকে। চোখ মুখ শক্ত করে বলল, এরকম করছো কেন? বাহিরে শত শত মেয়ে এর থেকেও বিশ্রীভাবে চলাফেরা করে। তাছাড়া আমি যেগুলো এনেছি সবগুলোই স্মার্ট পোশাক। তোমার বডিতে দেখতে অনেক সুইট লাগবে। একদম পারফেক্ট বারবিটল। কচু লাগবে। কখনো এত ছোট টপস আমি পরিনি। টপস প্যান্টকে তোমার ছোট জামা মনে হয়? কেউ পরে না। তাছাড়া আমি যেহেতু কিনেছি আলবাত পরতে হবে। দরকার হলে আমার সামনে বসে থাকবে। বলে যেও না টাকা দিয়ে কিনেছি। কষ্টের টাকা, বুঝেছ? এমনভাবে ইয়াক ইয়াক করার কি আছে? ধরলাম না চুলাম না প্রেগনেন্ট হয়ে গেলে? সিরাতার কান ঝাঁঝা করে উঠল। চোখ খিচে বন্ধ করে দৃঢ় কণ্ঠে বলল, দেখুন, বাজে কথা বলবেন না। আমি কখনো এসব পরিনি। কামমিন কালেও পরবো না। আপনি ফিরিয়ে শালীন পোশাক নিয়ে আসুন। প্রশ্নই আসে না। বেগ গুছিয়ে নাও। গাড়ি সকাল 10টায় আসবে। সারাদিন কাজ করে আমি টায়ার্ড। আর জ্বালাও না। একটু শান্তিতে বাকি রাতটুকু ঘুমাতে দাও। সিরাত তখন তেতে ওঠে। প্রমুখ বের তাকে সাবধান করে চিবিয়ে চিবিয়ে বলল, খবরদার, এখানের একটা জিনিসও কিছু করবে না। কসমেটিক্স, কাপড় থেকে শুরু করে জুতো পর্যন্ত। কাল যদি ভুলেও রেখে যাও খুব খারাপ হবে। দেখা যাবে কক্সবাজার বিচে তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। সো বি কেয়ারফুল। অবশ্যই তুমি জানো আমি যা বলি তাই করি। এবার চলো ঘুমাবে। তারপর কাল দুজনে মিলে ব্যাগপত্র গুছাবো। প্রমুখ চলে গেল হনহনিয়ে। মনে মনে বিজয়ী হাসি দিল, কারণ সে আগে থেকেই জানতো তেজি মেয়েটি এমনই করবে। মেয়েটা খুবই জিদি। বয়না দেখালে সোজা কথায় কাজ হয় না। অদর বাকিয়ে হেসে বিছানায় নিজের শক্তপোক্ত দেহটা ছেড়ে শুয়ে পড়ল। এদিকে দুঃখে কষ্টে সিরাতের ভীষণ কান্না পেয়ে যায়। চিৎকার করে বলতে ইচ্ছে করলো, এ কোনো অপরাধের শাস্তি দিচ্ছেন আপনি? শর্টস পরার থেকে জন্মদিনের ড্রেস পরেই না হয় ঘুরবো, তবুও তো খুশি হবেন, তাই না? কিন্তু বেচারি আর বলতেই পারল না। দীর্ঘশ্বাস ফেলার আগে ফুসফুস করলো। লোকটা রীতিমতো তাকে হুমকি দিল। হাতের টপসটা উঁচু করে চিটকাদুনি হয়ে নাক টানল। বুকের ভিতরটা মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। টুকরো টুকরো হয়ে গেছে। কষ্টে ইচ্ছে করছে ওই লোকটার মাথা ফাটিয়ে দিতে। কক্সবাজার কিভাবে এসব পরে ঘুরবে সে? লোকটার কাপড় পেল না, ইচ্ছে করে এসব করেছে। খুব বুঝতে পারলো সে জামা গায়ে কেমন লাগবে। এগুলো পরা আর কিছু না পরা তো একই কথা হলো। ওড়না ছাড়া লোকটার সামনে দাঁড়াবে কিভাবে? এসব ভেবে লজ্জায় রীতিমতো সিরাতের মাথা কাটা যাচ্ছে। সিরাত শাওয়ার নিয়ে হলুদ রঙের কুর্তির মাঝে সুতা দিয়ে কাজ করা জামাটা পরে নেয়। ভেজা চুলগুলো পিছনে ছেড়ে দেওয়া। একপাশে ওড়না জড়িয়ে আয়নার সামনে বসলো। মুখে ক্রিম মেখে চোখে হালকা কাজল আর কালকে প্রমুখের কিনে আনা লিপস্টিক থেকে একটা নোট কালার লিপস্টিক পরে নেয়। ব্যাস, তার সাজগোজ মোটামুটি শেষ। টিপের প্যাকেট থেকে ছোট একটা কালো টিপ কপালে পরে বিছানার কাছে গেল। সেখানে দুইটা লাগেজে দুজনেরই কাপড় সহ যাবতীয় সব জিনিস প্যাক করা। প্রমুখ অনেক আগে রেডি ছিল, অপেক্ষা করছিল গাড়ির। আজ গায়ে তার ব্রাউন রঙের টি শার্ট আর সাদা প্যান্ট। হাতে কালো রঙের দামি গড়িটি চকচক করছে। পারফিউমের গ্রান নাকে এসে নেশা ধরাচ্ছে। চোখের সানগ্লাস গুজে রেখেছে টি শার্টের গলায়। লম্বা অবাধ্য চুলগুলো এলোমেলো হয়ে উঠছে কপালে। হাতের সাহায্যে পেছনে গুজলেও সেকেন্ড খানিক পরে আবারও কপালে জায়গা নিচ্ছে। গাড়ি এসে পড়েছে বলে রুমে এসে সিরাতকে তাড়া দিল। বাসার দুটি স্টাফ তাদের লাগেজ গাড়িতে উঠাচ্ছে। মিনিট পাঁচেকের মধ্যে তারা রওনা হলো কক্সবাজারের উদ্দেশ্যে।
সকালে দুজনে হালকা ব্রেকফাস্ট করে রেডি হতে গিয়েছিল। সারা রাস্তা প্রমুখ জেগে থাকলেও সিরাত ঘুমে ঢুলুঢুলু হয়ে প্রমুখের কাঁধে মাথা রেখে গেল। সিরাতের বাম হাতটা ছিল ছেলেটির বুকের কাছে, টি শার্ট শক্ত করে ধরে রাখা। দুজনের গায়ের কড়া পারফিউমে পরিবেশ হয়ে ওঠে রোমান্টিক, সাথে হিন্দি গান। ছেলেটির গায়ের সে দারুণ স্মেলের নেশা সিরাত লম্বা লম্বা শ্বাস টেনে প্রমুখের গলার কাছে মুখ ঠেকায়। নিজের অজান্তে নাক মুখ তার গলায় ঘষে ঘুমিয়ে পড়ে। ছেলেটিও খুব যত্নে জড়িয়ে ধরে আগলে নেয় তাকে। বউ এত কাছে থাকলে জার্নি তো রোমান্টিক হবেই। সিরাতের মুখ পানে একবার তাকিয়ে মেয়েটির চুলে থুতনি ঠেকিয়ে চোখ বন্ধ করলো। এক লম্বা জার্নির পর তারা পৌঁছালো চট্টগ্রাম। সেখানে যেতে যেতে প্রায় সন্ধ্যা। দুপুরে না খাওয়ার পরলে দুজনেরই প্রচণ্ড ক্ষুধা লাগে। চট্টগ্রামের ড্রাইভার গাড়ি থামাতে চাইলে প্রমুখ বলল, কক্সবাজার গিয়ে ডিনার করি, আপনি দ্রুত চলুন, রাস্তায় থামাবেন না। সেই কথা মতোই তারা রাত 7টায় কক্সবাজার পৌঁছায়। সারা রাস্তা এক বস্তা ওজন প্রমুখের উপর থাকায় তার পুরো শরীর ব্যথায় টনটন করছে। এক জায়গায় বসে থাকতে থাকতেও হাত পা ব্যথায় অবশ। সিরাতের ঘুম চট্টগ্রামে আসার আগেই ভেঙেছে। নিজেকে প্রমুখের বুকে দেখে লজ্জাও পেয়েছিল, কিন্তু পরক্ষণে সামলে নেয়। দূরত্ব বজায় রেখে তার সিটে যেতে প্রমুখ শক্ত করে চেপে ধরে বলল, এভাবেই থাকো, ভালো লাগছে। সিরাত নড়ে চড়ে মিশে থাকে তার বুকে। যেভাবে প্রমুখ চেপে ধরে আছে তাতে শত চাইলেও দূরে যেতে পারবে না। শেষে পরাজিত হয়ে চুপচাপ চোরের মতো মুখ করে বাকি রাস্তা পৌঁছায়। হোটেলের সামনে সে আস্তে আস্তে গাড়ি থেকে নামলো প্রথমে। আজ সারা জীবনের ঘুম একদিনেই ঘুমিয়েছে সে। চারপাশে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো পরিবেশ। আশেপাশে মানুষের অভাব নেই, কেউ ফ্যামিলি নিয়ে, কেউ বা বন্ধু বান্ধব নিয়ে, নয়তো কেউ কাপল হয়ে। মানুষের কণ্ঠধ্বনি পরিবেশ জমজমাট পরিস্থিতি তৈরি করছে। শোষ বাতাসে অন্ধকার জায়গায় দাঁড়িয়ে থাকতে ভালোই লাগছে। আজ রাত ঘুমিয়ে কাল সকালে উঠে তারাও ঘুরতে যাবে। প্রমুখ নেমেই চলে গেল হোটেল বুক করতে। সিরাত তার পিছু পিছু যায়। হোটেল বুক করা শেষে দুহাতে লাগেজ নিয়ে বন্ধ রুম চাবি দ্বারা খোলে। বরাদ্দকৃত রুমে প্রবেশ করলো। সিরাত বেরোত্তরে গিয়ে ক্লান্ত দেহটা নিয়ে ধপ করে বেঠে শুয়ে পড়ে। প্রমুখ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এভাবে শুয়ে থাকতে দেখে দমকে উঠে তাকে বলল, নোংরা দেহে শুয়ে আসো কেন? যাও ফ্রেশ হয়ে আসো, ড্রেস চেঞ্জ করো। সিরাত দুঃখী চেহারা নিয়ে তাকালো। প্রমুখ নতুন কালো টি শার্ট গায়ে পরে পিছনে তাকিয়ে দেখে সিরাত আগের মতোই। এবার তো মেজাজ চটে যায় তার। চোখ গরম করে বলল, সারা রাস্তায় আটার বস্তার মতো শরীর নিয়ে আমার গায়ে শুয়ে শুয়ে এসেছ। কিভাবে পারো এত ঘুমাতে? অলসের ঘরে অলস, ঘুরতে এসে কেউ ঘুমায়? তাছাড়া এখন এমন ভাব করছো মনে হয় তুমি আমার উপর শুয়ে আসোনি, বরং উল্টো আমিই তোমার উপর শুয়ে শুয়ে এসেছি। এত মাস একসাথে থেকে সিরাত খুব ভালো করেই জানে এই ছেলের মুখ একবার খুললে সহজে আর বন্ধ হয় না। এখন যেহেতু খেপে গেছে, তাকে বেফাস কথাবার্তা বলে লজ্জা না দিয়ে থামবে না। তখন লজ্জা ইচ্ছে করবে ইনানি বিছে ডুবে মরতে। তাই তো যত দ্রুত সম্ভব বিছানা ছাড়ল। রাগের নাকের কপারটি ফুলে পেঁপে আছে। ওয়াশরুম থেকে ড্রেস চেঞ্জ করে সিরাত পরল গোলাপি 3 পিস। বেরিয়ে সোজা চলে গেল বারান্দায়। এখান থেকে সামনের বীজটা স্পষ্ট দেখা যাচ্ছে। ঠান্ডা বাতাস গায়ে গেলে কেমন শান্তি শান্তি লাগে। এই ফ্রেশনেসটা আসলেই দরকার ছিল তার। কেমন মন আর শরীর দুটোই আরাম বোধ করছে। ঠোঁট থেকে আজ হাসি সরছেই না। সব কিছুই ভালো লাগছে। রাত অন্ধকার হলেও চারপাশের হোটেল রেস্টুরেন্টের আলোয় বাহিরটা চকচক করছে। প্রমুখ বালিশে হেলান দিয়ে ফোন টিপছিল। সিরাতকে 3 পিসে দেখে মাথা গরম হলেও নিজেকে খুব কষ্টের সামনে চুপ থাকলো। আজই লাস্ট, তারপর কাল থেকে 3 পিস হাতে দেখলে সে হাত আস্ত থাকবে না, ভেঙে গড়িয়ে দিবে। মনে মনে সব প্ল্যানও করে নিল। কিছুক্ষণ পরে দরজার কড়া কাজ শুনে প্রমুখ গিয়ে খুলল। তাদের জন্য রাতের খাবার রুমেই দিতে বলেছিল সে, কারণ লম্বা জার্নি করে আর বাইরে খাওয়ার ইচ্ছে ছিল না। সিরাতও চলে আসলো রুমে। প্রচণ্ড ক্ষুধায় দুজনে ডিনার করলো পেট ভরে। লাস্টে কোল্ড ড্রিঙ্কস খেয়ে সিরাত ঢেকুর তুলেই বলল, ঝুঁকে ঝুঁকে বেশি খেয়ে ফেলেছি। প্রমুখ টিস্যু দিয়ে হাত মুখ মুছে খোসা মেরেই বলল, খাবেই তো? ওই 2 মণ ওজনের দেহ আমার উপর দিতে হবে না? অপকর্মার ডেকি, আপনি আমাকে 80 কেজি বললেন? আমি এতটাও মোটা নই, মাত্র 56 কেজি। উচ্চতা হিসাবে পারফেক্ট। তা তো আজ প্র্যাকটিক্যালি দেখিয়েই দিলে। সিরাত মুখ ফুলিয়ে শুয়ে পড়ল। এই লোকের সাথে কোনো দিনও সে পারবে না। তার থেকে ঘুমিয়ে নেওয়া যাক। সকালে সিরাতে আগে ঘুম থেকে উঠল। তখন প্রায় 6টা বাজে। প্রমুখকে ডেকে দিয়ে ওয়াশরুমে যায়। পরক্ষণে বেরিয়ে দেখলো প্রমুখ লাগেজে কাপড় খুঁজছে। মেয়েটি এগিয়ে তার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করলো, কিছু খুঁজছেন? প্রমুখ কাঙ্ক্ষিত জিনিস খুঁজে পেয়ে হাতে নিল। লাগেজের চেইন বন্ধ করে সিরাতের হাতে কাপড় দিয়ে বলল, 5 মিনিটের ভিতর রেডি হয়ে আসো, তারপর আমি ফ্রেশ হব। সিরাত দেখল কালো জিন্সের সাথে টকটকে লাল টপস দড়িয়ে দিয়েছে প্রমুখ। সাথে নেই কোনো ওড়না। সিরাত অসহায় কণ্ঠেই বলল,
বাহিরে এগুলো পরে না হয় না যাই। প্রমুখ দাঁড়িয়ে ওর বাম হাত নিজের হাতের মুঠোয় নেয়, সেখানে হাত বলিয়ে নম্র কণ্ঠে বলল, এই নরম কোমল আর টসটসে হাতখানা চিরদিনের জন্য কি হারাতে চাও? তৎক্ষণাৎই সিরাত চুপসে গেল। হালকা ডোক গিলে অনবরত মাথার ডানে বামে ঝাঁকিয়ে বলল, না, কখনো না। তাহলে লক্ষ্মী মেয়ের মতো আমার কথা শোনো। সিরাত কিছু বলতে গিয়েও আর বলতে পারল না। প্রমুখের চোখ মুখ ভয়ঙ্কর লাগছে। চুপচাপ ওয়াশরুমে গিয়ে তা পরে নিল। আয়নায় নিজেকে দেখে সে রীতিমতো অবাক। গায়ের সব সৌন্দর্য যেন আজ ফুটে উঠেছে। হাত কাটা টপস হওয়ায় পশা বাহু দৃশ্যমান, গলাটাও অল্প বড়। লাল রঙের চোখ ধাঁধানো রূপ বেরিয়ে আসছে তার। গোলগাল মুখের মেয়েটি দেখে যে কেউ আজ ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে। মনে হচ্ছে গালে টোকা দিলে রক্ত বেরিয়ে আসবে। লজ্জায় মিটিমিটি হেসে দু হাতে আড়াআড়ি করে বৃথা চেষ্টা করলো বাহু লোকাতে। দেখতে সুন্দর লাগলো, কেমন অজানা অনুভূতি ঘিরে ধরল। মন অস্থির হয়ে উঠেছে। ছেলেটির সামনে কিভাবে দাঁড়াবে সেই মুহূর্ত কল্পনা করেই জিন্সটাও দুই পায়ের সাথে লেগে আছে। ভাবনার মাঝে বাহির থেকে প্রমুখ কড়া নেড়ে বলল, টাইম শেষ, দ্রুত বের হও। সিরাত চমকে তাকায়, তারপর তাড়াহুড়ো করে লম্বা কোমর পর্যন্ত চুলগুলো বুকের সামনে দিল। আস্তে করে দরজা খুলে উকি দেয়। তো হঠাৎই কেউ তার বাহু ধরে এক ঝটকায় রুমের মাঝখানে নিয়ে আসে। আকস্মিক ঘটনায় ভয়ে চোখ বন্ধ করে ফেলে সিরাত। দুহাত দিয়ে টি শার্ট খামচে ধরে ছেলেটির। প্রমুখ তার পিঠ জড়িয়ে মেয়েটির মাথা থেকে পা পর্যন্ত বেহায়া নজরে অবলোকন করে। পশা নাদুস নুদুস গায়ে সত্যি নোরা ফাতেহির মতোই লাগছে। লিপস্টিকবিহীন গোলাপি ঠোঁট জোড়া মৃদু কাঁপছে, গাল জুড়ে লাল আভা চেয়ে গেছে। এতে যেন আরও সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গেল। অজান্তে ঘোর লেগে যায় তার। সিরাতকে লজ্জা পেতে দেখে হাসল সে। চোখ খিচে রাখলো, হালকা কাঁপছে। সে হাত বাড়িয়ে চুলগুলো সরিয়ে দিয়ে গোড় লাগা কণ্ঠে বলল, এই জলসে যাওয়ার রূপ এতদিন কোথায় লুকিয়ে রেখেছিলে? আমি আবারও নতুন করে তোমার প্রতি দুর্বল হচ্ছি সিরাত। সামলে রাখতে পারছি না নিজেকে। বলেও কিছু অঘটন ঘটে গেছে, আমাকে দোষী করতে পারবে না। একদম মোমের পুতুল লাগছে, রসগোল্লা। সিরাতের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। বুকের ভিতরটা ধকধক করছে। ভিতরের যন্ত্রটা তুমুল বেগে লাফাচ্ছে। ঘন ঘন শ্বাস ফেলে চুপ করে রইল। প্রমুখ ঝুঁকে তার কানের কাছে ঠোঁট নিয়ে পিসপিস করে বলে, এখন কি করব বলো? কিভাবে সামলাবো? রসগোল্লা মারাত্মক মিষ্টি হয় জানো তো। আমি আবার সুইট লাভার, লোভ লোভ লাগে। দেখা মাত্রই খেয়ে ফেলতে ইচ্ছা করে। খাবো? সিরাত চট করে চোখ খুলল। কান দিয়ে তার গরম ধোঁয়া বের হচ্ছে। মস্তিষ্ক কাজই করছে না। পেট কেমন মোচড় দিয়ে উঠছে। প্রমুখ বলল, মেয়েটার অস্থিরতার লজ্জা। সে আরও লজ্জার অস্থিরতা বাড়িয়ে দিতে মেয়েটির কানের লতিতে জোরও কামড় দেয়। তার মনের ভিতরে জ্বর উঠেছে। সে জ্বর চেপে রাখাই দুষ্কর। বহু কষ্টে সে জ্বর দাপিয়ে রেখে সিরাতের গাড়ে নাক ঘষে বলল, খেয়ে ফেলি? টপ করে খেয়ে ফেলে খুব বেশি রাগ করবে? কারণ তোমার এই রূপ সৌন্দর্য তো আমার জন্যই। সিরাত আবার মুখ খুলল, আমি বোধহয় মরেই যাচ্ছি, দোহাই লাগে আবার ছাড়ুন তো। প্রমুখ মুহূর্তে মেয়েটিকে ছেড়ে দেওয়া কেঁদে বাসি অবস্থা দেখে শব্দ করে হেসে দেয়। মুখ উঠিয়ে দৃষ্টি রাখলো মাথা নিচু করে রাখা সিরাতের দিকে। মেয়েটি রীতিমতো ঘামছে, কপাল জোড়ে বিন্দু বিন্দু গামের ফোঁটা। তার ঘন ঘন নিঃশ্বাস উপসে পড়ছে প্রমুখের বুকে। ছেলেটির বাদন থেকে ছোটার জন্য নড়ে চড়ে উঠছে। গভীর নয়নে সবকিছু পর্যবেক্ষণ করলো প্রমুখ। হঠাৎই গোরের মাঝে লজ্জায় লাল হওয়া সিরাতের গালে ঠোঁট চেপে চুমু খেয়ে তাকে ছেড়ে দিল। তৎক্ষণাৎই সিরাতের হাত অটোমেটিক গালে চলে যায়। তখনও তার চোখ মুখে বৃষ্ময়। প্রমুখ ওষ্ঠ বাঁকিয়ে হেসে নিঃশব্দে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর হুঁশ আসতে সিরাত চোখ পিটপিট করে ওয়াশরুমে দরজা দিয়ে তাকিয়ে চোখ বড় বড় করলো। ডান হাত আপনা আপনি তার বুকের বাঁ পাশে চলে যায়। সেখানে অনবরত ডিপ ডিপ করে যন্ত্রটা লাফাচ্ছে। তৎক্ষণাৎ দু হাতে মুখ ডেকে ঘন ঘন শ্বাস ফেলল। উত্তেজিত হয়ে কম্পিত কণ্ঠে বলে, এই লোক আমাকে সত্যি সত্যি মেরে ফেলবে। প্রমুখের প্ল্যান ছিল প্রথম দিন তারা কাছাকাছি বিছিয়ে ঘুরবে। যেহেতু হাতে অনেক সময়, এজন্যই আস্তে ধীরে ঘুরে বেড়াবে বউয়ের সাথে। মেয়েটির মন ফুরফুরে করার জন্য সে এই প্ল্যান করেছে। সাথে বউয়ের গা ঘেঁষে থাকা যাবে না। সকালে নাস্তা করে দুজনেই বাহিরে বের হয়। বিচের সামনে গিয়ে ঘুরে ঘুরে দেখতে লাগলো। প্রমুখ প্রকৃতির অপরূপ সৌন্দর্যের দৃশ্য বন্দি করছে তার মনে। সকালের ঘটনার পর চুপচাপ হয়ে আছে সিরাত। বাহিরের এত মানুষের ভিড়ে এই পোশাকে মানিয়ে নিতে চাইছে। সবাই যেহেতু কমফোর্ট ফিল করে, তারও করা উচিত। যতই হোক স্বামীর কথা রক্ষা করা তার দায়িত্ব। তাইমা খানম ওই দিন বারবার বুঝিয়েছে জামাইয়ের কথা মতো চলতে। মায়ের কাছে এত এত প্রশংসা শোনার পর থেকেই সে নতুনভাবে মানুষটাকে দেখেছে, যার মাঝে 2% ভুল থাকলেও 98% সঠিক। নারী সঙ্গবাদে বাকি সব কিছু ছেলেটিকে ভালোবেসে ফেলার মতো ব্যাপার। সিরাতও যে দুর্বল হয়নি তেমন নয়। আস্তে আস্তে সেও প্রণয়ের উত্তাপে রীতিমতো ভিতরে ভিতরে পড়ছে। মানুষটির স্পর্শে এখন আদর আদর লাগে।
হাঁটার মাঝে এত মানুষের ভিড়ে প্রমুখ হাত বাড়িয়ে সিরাতের হাত ধরল। দুজনে লাবণী পয়েন্টে গিয়ে দাঁড়ায়। সেখানে কসমেটিক্স থেকে শুরু করে আরও অনেক কিছু পাওয়া যায়। প্রমুখ ভিতরে গিয়ে দুজনের জন্য শখ করে সানগ্লাস কিনল। সিরাতের চোখে পড়িয়ে নিজেও পড়ল। দোকানে চুড়িগুলো উল্টে পাল্টে দেখে জিজ্ঞেস করলো, নিবে? সুন্দর কিন্তু। সিরাত ঠোঁট উল্টে দাঁড়িয়ে রইল। প্রমুখ চুড়ি হাতে নিয়ে সিরাতের হাতে পরিয়ে দেয়। একগাল হেসে বলল, দারুণ মানিয়েছে। মেয়েটি লাজুক হাসল। সেখান থেকে বেরিয়ে সুগন্ধা পয়েন্টের দিকে রওনা হয়। সাধারণত আজ লাবণী থেকে সুগন্ধা কলাতলি যাবে, তারপর শেষ হবে ঝাউবাগান সি বিচে গিয়ে। এটাই হলো প্রমুখের প্ল্যান। সিরাত দুহাত মেলে সমুদ্রের উলটপালট বাতাসে বুক ভরে শ্বাস নিল। প্রকৃতির সাথে মিশে গিয়ে খুশিতে একগাল হেসে বলল, মন চাইছে সমুদ্রের স্রোতে ভেসে যাব। পাখির মতো ডানা মেলে এপাশ থেকে ওপাশে উঠতে ইচ্ছে করছে। কত যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। অনেক থ্যাংক ইউ প্রমুখ সাহেব। প্রমুখ মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে বউয়ের ফানকোলা হাসি দেখছে। তীব্র গরমে পাশাপাশি হাসছে দুজন দম্পতি। রোদের তেজ বাড়লেও সমুদ্রের বাতাসের জন্য তেমন গায়ে অনুভব হচ্ছে না। সিরাত চোখে সানগ্লাস খুলে ছোট ছোট করে তাকায়। রোদে কোড়া তাকানো দুষ্কর। প্রমুখ ফোনে বউয়ের ছবি তুলছে, আর কিছুক্ষণ পর পর আর চোখে দেখছে। বর্ষা গায়ে রোদতাপে ঘাম ঝরছে মেয়েটির। কপাল বেয়ে গালে, গাল থেকে ঠোঁট বেদ করে গলায় টপ টপ করে ঘামের ফোঁটা জ্বলছে। মেয়েটা বারবার হাত দ্বারা ঘাম মুছে যাচ্ছে। প্রমুখ গভীর নয়নে সবে খেয়াল করলো। আস্তে আস্তে গলার কাছে চোখ যেতে তৎক্ষণাৎ চোখ নামিয়ে ফেলে। সিরাত নাক মুখ কুঁচকে রাখায় বাচ্চা বাচ্চা লাগছে প্রমুখের কাছে। শট করে ওই ফোলা গামার্ত মুখের চুমু খেতে ইচ্ছে করছে। মাথার ক্যাপটা ঠিকঠাক করে সিরাত হাহুতাশ করে বলল, গরমে শরীর জ্বলে যাচ্ছে। প্রমুখ হুঁশ ফিরে আসে। শট করে সিরাতের দিকে ঝুঁকল। একদম কাছে দাঁড়ানো সে। রোদের তেজ থেকে বউকে রক্ষা করার জন্য ছায়া দিয়ে বলল, এভাবেই থাকো, তাহলে রোদ লাগবে না। মুখটা কেমন লাল হয়ে গেছে। স্বামীর পাগলামিতে সিরাত অদর কামড়ে হাসে। চোখ রাখলো নিচের বালুতে। প্রমুখ বউয়ের গামার্ত মুখ শরীর দেখে দ্রুত পকেট থেকে টিস্যু বের করলো। হাত বাড়িয়ে কপালে, গালে আর গলায় যত্ন করে মুছে দিয়ে বলল, চলো হোটেলে ফিরে যাই, বিকেলে আসবো। তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? এখন ঠিক দুপুর 1টা বাজে, তাই তো এত রোদ। প্রমুখের যত্নে পরম আবেশে অনুভব করলো মেয়েটি। মোহনীয় চোখে অপলক তাকিয়ে অজান্তে সিরাত নিজের হাত উঠিয়ে প্রমুখের গাল টেনেই বলল, ঘুরতে আসছি, একটু কষ্ট সহ্য করতে পারবো না? তাছাড়া কক্সবাজারে এসে কেউ হোটেলের ভিতর থাকে? আমরা থাকবো বিছানায় শুয়ে চুমু খাবো। প্রমুখ পিস করে বলেই তার মুখের নিকট ঝুঁকল। উষ্ঠে তার শয়তানি হাসি। সিরাত নিজেও পিক করে হেসে ওঠে। দফাস করে ছেলেটির বুকের পাঠায় কিল বসায়। চোখ গরম করে শাসিয়ে বলল, সমস্যা কি? একে একাই চুমু খাবেন? প্রমুখ ঠোঁট কামড়ে শক্ত করে সিরাতের কোমর চেপে ধরে। হ্যাঁচকা টানে কাছে নিয়ে আসে। সোয়াল বরাবর হাত রেখে মোহনীয় কণ্ঠে বলল, হানিমুনে কেন আসে সবাই? সিরাত না বোঝার ভান করে বলল, কেন আসে? মধু খেতে। হানিমুনের সাথে মধুর কি সম্পর্ক? হানিমুনকে বাংলা করো, তাহলে বুঝবে। সিরাত চটপট করে উত্তর দেয়, মধুচাঁদ। প্রমুখ ওষ্ঠ প্রসারিত করেই হাসল। মেয়েটির কানের কাছে ঝুঁকে পিস করে বলল, মধুচাঁদে মধু খাবো। সেই মধু তোমার কাছে আছে, দিবে? সিরাত বর্গে যায়। বেফাস কথায় সে কল্পনাও করেনি ছোট কথা থেকে এত দূর চলে আসবে। সে মাথায় চট করে পিছনে নিয়ে বলল, কেমন নির্লজ্জ কথাবার্তা। চুপ করুন তো অসহ্য লোক। প্রমুখ আজ থামবে না বলে পণ করেছে। সে নিজে নিজে রসিয়ে রসিয়ে বলতে থাকে, তুমি হচ্ছে মৌসাক, আমি মৌমাছি। এবার মধু তো তোমার কাছেই আছে, সেটাও শুধু আমার জন্য জমিয়ে রাখা। এখনই সুবর্ণ সুযোগ এসেছে মিঠা মধু আমাকে পান করার অনুমতি দেওয়ার। যদি আরও অপেক্ষা করাও, মৌমাছি মধু পান না করার বহুদিনের তৃষ্ণায় ধুকে ধুকে মারা যাবে। এবার তুমি বলো, আমি মারা গেলে তোমার কষ্ট হবে না? সিরাত লজ্জায় মাথা নিচু করেই রাখল। তার মনে হলো চুপ থাকাই ভালো লক্ষণ। প্রমুখ মেয়েটির ঘাড়ের কাছে আসা এলোমেলো চুলগুলো পিঠের পিছনে গুজে দিয়ে বলল, হানিমুন কাকে বলে জানো? সিরাত ঠোঁট কামড়াচ্ছে অনবরত। ছেলেটি এখনো তাকে এক হাতে জড়িয়ে ধরে আছে, মুখ একদম নিকটে। প্রমুখ আস্তে আস্তে তার খসখসে হাত বাড়িয়ে সিরাতের থুতনিতে হাত রেখে বলল, মধুচন্দ্রিমার রাতে তৃপ্তি মিটিয়ে একে অপরের মধুসূদা পান করাকে হানিমুন বলে। থামুন তো, এসব পাবলিক প্লেস আর বলতে হবে না। রুমে গিয়ে আলোচনা করব। তুমি রাজি হও, তাহলে চুপ করব। সিরাত আর না পেরে পট করে বলল, হানিমুনে মধুই তো খাবেন, আর তো কিছু না। ওকে ফাইন, তবু এবার চুপ যান। প্রমুখ তার ঠোঁটে তর্জনী আঙ্গুল রেখে আলতো করে স্পর্শ করল। গোড় লাগা কণ্ঠে উত্তেজিত হয়ে বলল, চুপ? কিসের চুপ? হানিমুনে এসে যদি হানিই খেতে না পারি তাহলে কেন এলাম? শত বাজুং করলেও আবার কাজ হবে না। আমিও নাসর বান্দা, কক্সবাজারে হানি খাবই খাবো।
কামিন কালেও মনে এসে হানি না খেয়ে এখান থেকে যাব না, বউয়ের সাথে মিলেই মধু খাবো, তাই না সুইটহার্ট? সিরাতের মস্তিষ্ক গরম হয়ে যায়। সে কখন থেকে বাজে বকছে। আদরের অনাহারে বুদ্ধিশুদ্ধি লোপ পেল নাকি? তাহলে তো খুবই জ্বালা। লজ্জায় এমনিতেই কথা বের হচ্ছে না তার। তবু এবার মাথা উঠিয়ে প্রমুখের দিকে কটমট করে তাকালো। সে ছেলেটির বুকের পাঠায় মৃদু ধাক্কা দিয়ে একটু সরে যায়। প্রমুখ ঠোঁট কামড়ে শব্দ করেই হাসল। দিয়েছে একদম গরম করে। দেখে তো মনে হচ্ছে মেয়েটি গোলে মোম। তার মানে কথা কাজে লেগেছে। প্রমুখ উষ্ঠজোড়া চোখ করে কিস দেখালো। একটু দূরে গিয়ে চোখ বন্ধ করলো। সিরাত বিছে বসে বালুতে হাবিজাবি আঁকুবুকু করছে। সাধারণত তার লজ্জা লাগছে এখানে দাঁড়াতে। লোকটা নিশ্চয়ই মনে মনে হাসছে। তখনকার প্রমুখের কথা তার কানে বাজলো ক্ষণে ক্ষণে। এটা সত্যি, সে লজ্জায় লাল হলেও কখনো কিছুতে বাধা দেয় না। সে মেয়ে হয়ে কিভাবে আগ বাড়িয়ে কিছু করবে, তাই তো চুপ ছিল। বুঝিয়েছে চুপ থাকা সম্মতির লক্ষণ। তাছাড়া কক্সবাজার আসার সময় তার মনে পড়ছিল, এবার সব দূরত্ব গুছিয়ে দুজনে মিলে একাকার হয়ে যায়। ওই গভীর সম্পর্ক ছাড়া সব কিছু তো বিয়ের পর হয়েই গেছে। যেহেতু একসাথেই থাকতে হবে, তাহলে শুধু শুধু কেন দুটি মন দেহ কষ্ট পাবে? সিরাত মাথা ঠান্ডা করে ভাবলো, প্রমুখ এবার এগোতে চাইলে সেও আশকারা দিবে। লোকটা তাকে এত মাস সময় দিয়েছে, জোর জবরদস্তি করেনি। আগে থেকেও কেমন নরম কোমল হয়েছে, সব যেন কল্পনার মতো। প্রমুখ ভিতরে ভিতরে কাছে আসার জন্য চটপট করে, কিন্তু সিরাতের সম্মতি না পাওয়ায় পিছিয়ে যায়। মনকে শাসায়, নিজেকে কন্ট্রোল করে। আজকাল এত ভালো স্বামী বা কয়জনের কপালে জোটে? যদি অন্য কোথাও বিয়ে হতো, তাহলে তো দেখা যেত বিয়ের রাতে অনুমতি ছাড়াই মেলামেশা করছে। বাধা দেওয়ার চেষ্টা করলেও লাভ হতো না। তখন তো ঠিকই মেনে নিত সে। আর এই ছেলেটি তার মনে জায়গা করে নিয়েছে অলরেডি। দিন দিন পুরুষটির প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছে সে। তবুও মুখ ফুটে কিছু বলেনি। ওই যে এগোতে লাগে, এইসব ভেবে ভেবে রোদের মধ্যে নিজের নাম লিখল। প্রমুখ তাকিয়ে আসছে বইয়ের কর্মকাণ্ডের দিকে। কিছু সময় পর তার সামনে আসলো ছেলেটি। বালুতে ফুল পাতা আঁকছে মেয়েটি। তৎক্ষণাৎ চোখ পড়ল সিরাতের হাত দুটো রোদে লাল হয়ে উঠেছে। সে হাত টেনে নিজের হাতে নিয়ে আলতো করে বুলিয়ে বলল, এত গেমে যাচ্ছ কেন? হাতও লাল হয়ে গেছে। অনেকক্ষণ থেকেছ, প্লিজ এখন চলো। তাছাড়া লাঞ্চ করারও সময় হয়ে গেছে। সমস্যা নেই, একেবারেই যাব। এখানেই আমার ভালো লাগছে। সময়টা প্রায় দুপুরের শেষ প্রহর। তখনও দুজনে ঘুরে বেড়াচ্ছে। কলাতলি বিছে। সিরাত জুতা খুলে খালি পায়ে হাঁটছে। মনটা কেমন হালকা হালকা লাগে। প্রমুখও তার পাশে গার্ডের মতো বউকে নজরে নজরে রাখছে। হঠাৎই এত জনসম্মুখের মাঝে প্রমুখ প্রায় সময় লক্ষ্য করলো সিরাতের দিকে বাজে দৃষ্টিতে তাকাচ্ছে অনেক পুরুষ। সে এক জায়গায় হাঁটা থামিয়ে দেয়। পূর্ণ দৃষ্টি মিলল আশেপাশে। সচেতন নজরে ব্যাপারটা শিওর হওয়ার জন্য তীক্ষ্ণ চোখে তাকায়। সিরাত চোখ তুলে তাকিয়েছিল সমুদ্রের দিকে। মুহূর্তে প্রমুখ ধরতে পারল সত্যি সিরাতের পানে কুনজর থেকে অথবা সুনজর দিয়ে কিছু কাপুরুষের দল ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। যেন কারো চোখের পলকই পড়ছে না। তৎক্ষণাৎ তার মেজাজ চটে গেল। চোখ মুখ শক্ত করে রক্তচক্ষু হয়ে তাকায় লোকদের দিকে। চোখ দেখে মনে হচ্ছে আস্ত চিবিয়ে খেতে পারলে শান্তি পেত। মনে মনে অকথ্য ভাষায় গালিগালাজও করলো। একটু দূরে এক ছেলেকে মুচকি মুচকি হাসতে দেখে তার দিকে পা বাড়াতে সে থেমে যায়। ততক্ষণে টনক নড়ে তার। আসল দোষ তো তারই। সেই তো জোর করে সিরাতকে রাজি করিয়েছে। এত কেয়ারলেস কিভাবে হলো? তাছাড়া বউকে দেখার অধিকার শুধুই তার। তখন আবেগ কাজ করলো, বিবেক কাজ করেনি। মনে হয়েছিল শুধু সেই দেখবে। তৎক্ষণাৎ ছেলেটি সহ বাকি দামড়া লোকগুলোর ভিডিও সহ কয়েকটি ফটো তুলে নিল চটপট। হোয়াটসঅ্যাপে ঢুকে সবগুলো ভিডিও ছবি সেন্ড করলো কবিরের নাম্বারে। ছোট্ট মেসেজে জানালো, এই সব কয়টার ইনফরমেশন 7 দিনের মধ্যেই আমার চাই। সবাইকে খুঁজে খুঁজে বাগান বাড়িতে আটকে রাখবি। এখন আপাতত ওরা সবাই কক্সবাজারে। ফোন পকেটে রেখে সোয়াল শক্ত করে তাকালো লোকগুলোর দিকে। এর ব্যবস্থা সে বাসায় ফিরেই করবে। ততদিন না হয় শেষ মুহূর্তে জীবনটাকে উপভোগ করে নিক। নিজেকে নিয়ন্ত্রণ করে ভিতরের সকল রাগ গিলে ফেলল। সিরাতের কাছে গিয়ে বলল, ডাব খাবে? সিরাত মাথা জাকিয়ে সায় জানায়। প্রমুখ তাকে এক প্রকার টেনে নিয়ে গেল অন্য পাশে। ডাব কিনে হাতে ঝুলিয়ে দিল। অনুশোচনায় ভিতরটা জ্বলে যাচ্ছে তার। চারপাশে হাজার হাজার মেয়েও অবশ্য এর থেকেও ছোট ছোট জামা পড়েছে। আর কিছু অসভ্য লোক সে মেয়েগুলোর দিকেও তাকিয়ে আছে। কিন্তু সেসবে কেউ তেমন পাত্তাও দিচ্ছে না, কারণ তারা অভ্যস্ত। কিন্তু সিরাত, ওর বুঝে অস্বস্তি হচ্ছে। বউয়ের কথা ভেবে আরও মস্তিষ্ক গরম হয়ে যায়। খুব কষ্টে রাগ দমিয়ে মনে মনে প্রতিজ্ঞা করল, আজ থেকে সিরাতকে কিছু নিয়ে জোরাজুরি করবে না। মেয়েটিকে কষ্ট দেওয়া খুবই অন্যায় হলো। কিছুক্ষণ পরে ডাব খাচ্ছিল সিরাত। জনমানবহীন একটু দূরে তারা দাঁড়িয়ে আছে। প্রমুখ তার চোখের দিকে তাকিয়ে বলল, সরি। কিন্তু কেন? উত্তর দিল না প্রমুখ। সে কয়েকটা ফটোশ্যুট করে কিছুক্ষণ পর ক্লান্ত কণ্ঠে বলল, আমাকেও ডাব দাও, আমিও একটু খাই।
সিরাত এ রোদে ব্রো কিঞ্চিত করে খেয়াল করলো স্বামী নামক পুরুষটিকে। রোদের তাপে কেমন চোখ মুখ লাল হয়ে গেছে, শরীর জুড়ে ঘাম, কিন্তু এতক্ষণ তাকে রোদ থেকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছিল। মনে মনে মায়া হলো ভীষণ। সে তৎক্ষণাৎ ডাব বাড়িয়ে দিল। নিজের ফার্স থেকে টিস্যু বের করে সে বালুতে পায়ের পাতায় দ্বারা ভর করে উঁচু হলো। কিছুক্ষণ আগে স্বামীর মতোই সে হাত উঁচু করে মুখ মুছে দিতে থাকে। প্রমুখ প্রথমে হকচকিয়ে উঠল, পরক্ষণেই নিজেকে সামলে নিল। হাতে তার ডাব। লক্ষ্মী ছেলের মতো চোখ বন্ধ করে অনুভব করল বউয়ের আদরে ছোঁয়া। সিরাত মনোযোগ দিয়ে পুরো মুখ মুছে টিস্যু ফেলে দেয়। প্রমুখ আস্তে আস্তে চোখ খুলল। সিরাত হেসে ফোন হাতে নিয়ে বলল, আসুন কয়েকটা ফটো তুলি। প্রমুখ তার নিকট এগিয়ে গিয়ে গা ঘেঁষে দাঁড়ায়। সিরাত তৎক্ষণাৎ গাল ভরে হেসে ফটো ক্লিক করে। ছবি তোলা শেষে প্রমুখ ফোন হাতে নিয়ে বলল, ওয়েট, ক্যামেরাম্যানকে ডাকি। সিরাত মাথা নাড়ায়। প্রমুখ উচ্চস্বরে এক চ্যাংড়া ছেলেকে ডাক দিল। তার গলায় একটা দামি ক্যামেরা জ্বলছে। দুজনে বিভিন্ন অঙ্গভঙ্গিতে ফটো তুলল। সিরাতের কপালে গালে চুম্বন করার মুহূর্ত ক্যামেরা বিন্দু করতে বলল না। তার বেহায়া হাতটা সিরাতের কোমর চেপে ধরে তো আছেই। এরকম শত শত রোমান্টিক ছবি তুলে ক্ষান্ত হলো প্রমুখ। সিরাত শান্তই ছিল সবসময়। যেরকম করতে বলছে তেমনই পোজ দিয়েছে। প্রমুখ সব ছবি তোলা শেষ করে নিজের ফোনে নিল। এরপর ক্যামেরা থেকে ডিলিট করে টাকা দিয়ে বিদায় করে। দুপুরে বিছের পানিতে পা ভিজিয়ে নেচে নেচে সিরাত উৎফুল্ল সুরে বলল, আসুন বিছে নামি। প্লিজ না করবেন না, তুমি নামো, আমি এখানেই আছি। সিরাত আজ শুনলে তো। জোর করে হাত ধরে টেনে নিয়ে গেল হাঁটু সমান পানির কাছে। তারপর হাতে পানি নিয়ে ছেলেটির দিকে অনবরত ছিটিয়ে দিতে থাকলো। খিলখিল করে হাসছে সে। প্রমুখ মুখে হাত দিয়ে দমকাদমকি করছে, সাবধান করছে বারবার, বলে যেন আর গভীর পানিতে না যায়। একবার পা পিছলে গেলে সর্বনাশ। সেই ভয়ে কলিজা কেঁপে উঠছে তার। বারবার সিরাতকে দৌড়াদৌড়ি করতে না করছে, কিন্তু সিরাত তাকে পাত্তাই দিচ্ছে না। পা আস্তে আস্তে পিছনে নিয়ে যত পারছে ভিজিয়ে দিচ্ছে। প্রমুখ দু পা এগিয়ে গেলে সিরাত দুই পা আরও পেছায়। বউকে অনেকবার বোঝাতে না পেরে সে ব্যর্থ হলো। মাথায় বুদ্ধি আসতেছে সিরাতকে জব্দ করতে বাঁকা হেসে হনহনিয়ে মেয়েটির সামনে যায়। চট করে তার পিছন থেকে পেট শক্ত করে জড়িয়ে মেয়েটিকে উপরে ওঠায়। সিরাতের পা বালু থেকে শূন্যে জ্বলছে। আজ কত ভিজতে পারে তাই সে দেখাবে। সিরাত থতমত হয়ে চিৎকার করে ওঠে। চিল্লিয়ে বলল, নামান বলছি, কি হচ্ছেটা কি? ভুল হয়ে গেছে, আর পানি ছোবো না। তবুও নিচে নামান। সমুদ্রের ঢেউয়ে পানি উথাল পাতাল করছে। বাতাসে শাঁসা শব্দে প্রমুখ এবার জপাত করে সিরাতকে পানিতে ফেলে দিল। নিজেও গা ভাসিয়ে দেয় সমুদ্রের পানিতে। একসাথে দীর্ঘক্ষণ সময় আনন্দে কাটিয়ে বীজ থেকে উঠে পড়ে। বেজা দেহে সিরাতকে দেখে মনে খারাপ হলো। সোয়াল শক্ত করে রাগ সংবরণ করে। আজই শেষ দিন, এরপর কখনো সে ভুল করবে না। যে বলে সিরাত ভিতরে ভিতরে কষ্ট পায়। প্রমুখ মেয়েটির মুখের দিকে তাকিয়ে দেখলো কেমন গোমরা করে রেখেছে। তাছাড়া আবারও বুঝি অসভ্য লম্পট কীটগুলো বইয়ের দিকে বাজে দৃষ্টিতে তাকিয়ে থাকবে। সে ভেবে একটানে নিজের গায়ের কালো শার্ট খুলে ফেললো। সিরাতের গায়ে পরিয়ে দিয়ে বলল, এবার চলো, আমার মাপের শার্ট তোমার হাঁটু পর্যন্ত ঢেকে যাবে, কেউ তাকাবে না। সিরাত মুগ্ধ হলো তার কথায় আর চিন্তায়। আসলেই সে এতক্ষণ মনে মনে এটাই ভাবছিল। কেমন জানি লজ্জা পাচ্ছিল এত মানুষের সামনে দিয়ে বেজা দেহে হোটেলে যেতে। শার্ট শক্ত করে ধরে সারা গায়ে জড়িয়ে দাঁত বের করে হাসলো। প্রমুখ দেখলো সে হাসি, কিন্তু মাথা গরম থাকায় ভোতা মুখ করেই রইল। বেজা দেহ নিয়ে দুজনে হোটেলে ফিরে যায়। গায়ে তাদের বালুতে মাখামাখি। লম্বা শাওয়ার নিয়ে খুব কষ্টে বের হলো ওয়াশরুম থেকে। সিরাতের চুল থেকে বালু পরিষ্কার করলো অনেক কষ্টে। দুপুরে লাঞ্চ করে সিরাত শুয়ে রেস্ট নিতে থাকলো। প্রমুখ ফোন ঘাটাঘাটি করে সিরাতের উদ্দেশ্যে বলল, উঠো, কথা আছে। সিরাত কপাল কুঁচকে মিনমিন স্বরে বলল, আবার কি কথা? সরি, কখনো ভেবে দেখিনি ব্যাপারটা এত বাজে হয়ে যাবে। সিরাত ঠোঁট উল্টে জিজ্ঞেস করলো, কি হয়েছে? সোজা সাপটা বলুন, সবসময় পেঁচিয়ে বলুন কেন? প্রমুখ ফোঁস করে নিঃশ্বাস ফেলে উত্তর দিল, তোমার দিকে আজ অনেকেই তাকিয়েছিল। তাতে কি হয়েছে? মেয়ে যখন হয়েছি তাকিয়ে তো থাকবেই। তাছাড়া মেয়েদের জন্য দৈনিক রুটিন এটা, আমরা অভ্যস্ত হয়ে গেছি। প্রমুখ দাঁতে দাঁত ছাপল। রাগান্বিত গলায় বলল, স্টপ ইট। হয়তো টপস আর জিন্স পরার কারণে। সিরাত মনে মনে মজাও পেল, প্রকাশ করলো না। চোখ মুখ এমন ভঙ্গি করলো যেন সে বুঝেইনি। তারপর সুরে সুরে রসিয়ে রসিয়ে বলল, ও তাই নাকি? তাহলে তো ঠিকই আছে। প্রতিদিন থ্রি পিস পরা থাকলে ড্যাব ড্যাব করে তাকায়, আজ আবার হট টপস আর জিন্স পরেছিলাম। তাছাড়া আপনার ভাষ্য মতে আমাকে আজ একটু বেশি হট লাগছিল। ওহো, সব টপসের কামাল। চুপ অসভ্য, আর একটাও কথা নয়। মেজাজ গরম হয়ে যাচ্ছে বলে দিলাম। তুমিও মজা করছো আমার সাথে? একটা সর মেরে গাল লাল করে দিব। হট লাগুক না হয় রানু মণ্ডল লাগুক, সেটা আমি দেখব। ওরা দেখবে কেন? সিরাত প্রথমে থতমত খেলেও পরক্ষণে নিজেকে সামলে নেয়।
কিন্তু সাহস বাড়িয়ে এতক্ষণ যা তা বললেও এখন বুঝতে পারলো লোকটা ব্যাপক ক্ষেপে আছে। আর রাগানো ঠিক হবে না। তাই তো সকালের কথা ভাবলো। সেও খেয়াল করছে এই ব্যাপারটা। মেয়েদের দিকে কেউ একদৃষ্টিতে তাকিয়ে থাকবে আর তারা সেটা বুঝবে না, এটা কখনো হয়েছে? সেও বুঝেছিল। এটাও লক্ষ্য করেছে প্রমুখের রাগ মিশ্রিত মুখ। লোকটা কেমন কষ্ট করে সহ্য করছিল। রাগে রিরি করছিল ভিতর ভিতর। আর চোখে সব কিছুই অবলোকন করেছে সে। প্রথমে অস্বস্তি লাগলেও প্রমুখের রেগে যাওয়া মুখায়াবব খুব এনজয় করেছে। মনে মনে বলছে, দেখ বেটা, এখন কেমন লাগে? আরও নিজের বউকে শর্টস টপস পরিয়ে ঘোরা, তাহলে দেখবি শকুনেরা কিভাবে চোখ দিয়ে গিলে খায়। এখন কেমন লাগে? ভিতরে ভিতরে জ্বলছিস কেন? বেশ হয়েছে, পুড়ে ছাই হয়ে যা। প্রমুখের ডাকেই ধ্যান ভাঙল। বেশ রসিয়ে রসিয়ে আবারও খোসা মেরেই বলল, আপনার কথা মতোই তো ড্রেস পরেছি, এখন তাকিয়ে থাকলে আমার কি? তাছাড়া আমার ভালোই লেগেছিল। বিকেলেও অন্য টপস পরব। তৎক্ষণাৎ খেকিয়ে ওঠে প্রমুখ। ফোন ছুঁড়ে মারে সিরাতের সোয়াল শক্ত করে ধরে শক্ত গলায় বলল, মেরে ফেলবো। আজ জীবনেও বাসার বাহিরে ওড়না ছাড়া বের হলে হাত পা ভেঙে বাসায় বসিয়ে রাখবো। সিরাত মনে মনে ভয় পেলেও প্রকাশ করলো না। আর একটু রাগিয়ে দেওয়ার জন্য বলল, মারলেই বাকি। যা দেখার সব তো দেখেই ফেলেছে আজ। সব জায়গায় গুন্ডামি চলে না। সবাইকে দেখাতে চান আপনার বউ সুন্দরী, আবার এসব তো সহ্য করতেই হবে। চুপ, আর একটা কথা বলবে না। এখন যেমন কাপড় পরেছ বিকেলেও এটা পরবে। সিরাত মনে মনে পেট ফাটা হাসি হাসল। খুব কষ্টে বলল, তাহলে ভুল স্বীকার করছেন? সকালে যে বললেন আমার নরম হাত আস্ত থাকবে না। প্রমুখ তাকে ছেড়ে একটু দূরে শুয়ে নম্র কণ্ঠে উত্তর দিল, আবেগে বলেছিলাম, বুঝিনি এত কষ্ট হবে। তোমার দিকে কেন সবাই এভাবে তাকাবে? শুধু আমি তাকাবো। আর এখন তুমি আমার হাত ভেঙে দাও, সামনেই আছি। সিরাত সিরাত সোয়ালে হাত রেখে মুখ ফুলিয়ে বলল, লাগবে না। এখন বুঝলেন তো আমার তখন কেমন লেগেছে? বুঝেছি। সিরাত হেসে শুয়ে পড়ল। যাক, লোকটা তার ভুল বুঝতে পেরেছে, এটাই অনেক। প্রমুখ তাদের মধ্যকার দূরত্ব গুছিয়ে সিরাতের মাথায় হাত বুলিয়ে বলল, যাও বাগান সি বিচে বিকেলে যাব, ঠিক আছে? সিরাত পরমাবেশে চোখ বন্ধ করে মিহি কণ্ঠে উত্তর দিল, অবশ্যই, যেখানে নিয়ে যাবেন সেখানেই যাব। সারা বিকেল দুজনে যাও বাগান সি বিচে ঘুরে বেড়ালো। সিরাত বিকেলে ড্রেস পরেছিল, কুর্তি আর প্যান্ট। গলা ঝুলিয়ে রাখলো ওড়না। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে দাঁড়ালো বিচের সামনে। সেখানে তখন হাজার হাজার মানুষের ভিড়। সবাই সূর্যাস্ত দেখার আশায় চাতক পাখির মতো তাকিয়ে আছে। কক্সবাজার হোক অথবা পাহাড়, সবাই সূর্যোদয় আর সূর্যাস্ত দেখার মাঝে এক অন্যরকম অনুভূতি অনুভব করে। সিরাতের চোখ মুখ খুশিতে চিকচিক করছে। সে উৎফুল্ল মুখখানা প্রমুখ দেখিয়ে যাচ্ছে অনিমেষ। একটা সময় সূর্যাস্ত হলো ধীরে ধীরে। সে মুহূর্তটা আরও স্পেশাল করার জন্য প্রমুখ তার ঠিক পেছনে দাঁড়ানো। সিরাতের পেট আলতো করে জড়িয়ে ধরে থুতনি ঠেকায় মেয়েটির গাড়ে। তার উষ্ণ নিঃশ্বাস ক্ষণে ক্ষণে উপসে পড়েছে সিরাতের গাড়ে। মেয়েটি আবেগে চোখ বন্ধ করে হাত দুটি প্রমুখে জড়িয়ে রাখা হাতে রাখল। আজকাল কেন জানি সব কিছুই সুখ সুখ লাগে তার কাছে। প্রমুখ আস্তে আস্তে আরও মিশে গেল। গাড়ে নাক বসে ঠোঁট চেপে গাঢ় চুম্বন করে বলে, এর আগেও অনেকবার কক্সবাজার এসেছি, সূর্যাস্ত দেখেছি, কিন্তু আজকের মতো এত স্পেশাল লাগেনি। মন জুড়ে ঠান্ডা শীতল হাওয়াও বয়ে যায়নি। তাহলে আজ হঠাৎ এমন লাগছে কেন বলতে পারো বউ? সিরাত চোখ সূর্য ডুবে যাওয়ার অন্তিমকালে চোখ রেখে দৃঢ় কণ্ঠে উত্তর দিল, আগে কি আপনার সাথে আমি ছিলাম? এবার সাথে বউ আছে, তাই হয়তো একটু বেশি স্পেশাল। সিরাত থামলে একটু। খোশ মেজাজে আহ্লাদি কণ্ঠে বলল, জানেন, আমার খুব খুব শান্তি লাগছে। সন্ধ্যার এই মৃদুমন্দ বাতাস গায়ে লেগে প্রশান্তি অনুভব হচ্ছে হৃদয়ে। এত খুশি আমারও এই জীবনে কখনোই হয়নি। হয়তো এখন আপনি আছেন বলেই খুশি খুশি লাগে। প্রমুখ নিঃশব্দে হাসল। কানের লতির কাছে নাক মুখ ঘষে সিরাতকে পাগল করে তুলল। অস্থির কণ্ঠে বলল, আমার সুইটহার্ট, তুমি সাথে থাকলে কষ্ট সুখ মনে হয়। রাতে হালকা ডিনার করে জলদি ঘুমিয়ে পড়ল সিরাত। সারাদিন দৌড়াদৌড়ি লাফঝাপ হাঁটাহাঁটি করে তার অবস্থা ভয়াবহ। ব্যথা রীতিমতো কাতরাচ্ছে। প্রমুখ এই অবস্থা দেখে দিশেহারা হয়ে যায়। অবশ্য তারও খারাপ লেগেছে, এতদিন পর গাড়ি ছাড়া মাইলের পর মাইল হেঁটে বেড়ানোর জন্য। তবুও ইচ্ছে ছিল বউকে আদর করার। যখন তা পূরণ হলো না, সে বাহিরে থেকে খুব কষ্টে ব্যথা স্প্রে আনায়। সেটা সিরাতের পায়ে লাগিয়ে দিল। হাত দিয়ে অনেকক্ষণ মালিশ করে দেয়। পা টিপে দিয়ে ঘুম পাড়িয়ে দিল খুব যত্নে। শেষে নিজেও রাত 12টা পর্যন্ত ফোন ঘাটাঘাটি করে সিরাতের দিকে একবার তাকালো। মেয়েটা আসলেই দুর্বল, একটু ব্যথাও সহ্য করতে পারে না। একদিনে কেমন মুখ চোখ প্যাকাশো হয়ে গেছে। প্রমুখের বুকটা মোচড় দিয়ে উঠল। হয়তো এই প্রথম কোনো মেয়ের যন্ত্রণা অনুভব করলো। সিরাত ঠোঁট ফুলিয়ে ঘুমাচ্ছে, গায়ে পাতলা কম্বল। সেই কম্বলের ভিতর প্রমুখ ঢুকে পড়ে। আলগোছে আষ্টে পিষ্টে জড়িয়ে সিরাতের ঘুমের সুযোগ নিয়ে সারা মুখে টপাটপ চুমু খেলো।
শেষে সেই কোমল ঠোঁটের কাছেই ঠেকলো। আলতো করে চুম্বন খেয়ে সরে আসে। মৃদু হেসে লাইট অফ করলো। সিরাতকে বুকে টেনে নিলে মেয়েটিও প্রমুখকে জড়িয়ে ধরে। মনে মনে খুশি হয়। ছেলেটি তার চুলে মুখ গুজে বিড়বিড় করলো, আমার বাসর ঘরের 12টা বাজানোর জন্য আপনাকে 1 বস্তা অক্টোপাস গিফট করা হবে মহারানী। সবসময় আমার অনুভূতি নিয়ে সিনেমিনে খেলার জন্য অনেক ধন্যবাদ কালো নাগিনী। ঘুমান, আজ না হয় শান্তিতে ঘুমালেন, কাল না হয় সুদে আসলে ফেরত নিব। বৃষ্টির মিষ্টি সকালে একজন আরেকজনকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। প্রমুখ সেই সকাল 9টায় উঠলেও নিরুপায় হয়ে বসেছিল বারান্দায়। সেখান থেকে কাছের সি বিচের বৃষ্টি ভেজা ভিউ অনুভব করছিল। ওদিকে তখন জনমানবহীন শূন্য। ফোনে মুভি দেখে সময় পাস করছিল সে। সিরাত ঘুমিয়ে থাকায় ডেকে বিরক্ত করেনি। মেয়েটি উঠে 10টায়। এরপর ফ্রেশ হয়ে দুজনে বসেছিল বৃষ্টি থামার অপেক্ষায়। অবশেষে 11:30টায় বেরিয়ে যায় হোটেল থেকে। তখন চারপাশে মেঘলা আকাশ রূপ নিয়েছে। বৃষ্টি আসার আপাতত সম্ভাবনা নেই, কিন্তু প্রকৃতি গুমুট ভাব বিরাজ করছে। তাদের মতেই সবাই একে একে হোটেল রেস্টুরেন্টে সবাই খুশি মতো বেরিয়ে পড়ল। প্রমুখ সুগন্ধা বাঞ্চের একটা রেস্টুরেন্টে যায়। দুজনেরই খিদে পেয়েছে। প্রমুখ মেনু কার্ড অর্ডার করলো চিংড়ি শুটকি, গরুর মেজবানি, কোরাল কারি, রূপচাঁদা ফ্রাই। প্রমুখ মাংসপ্রেমী হলেও সিরাত মাছপ্রেমী। লোভনীয় সব আইটেম দেখে সিরাত গপাগপ খাওয়া শুরু করে। চিংড়ি শুটকি গরম ভাতে মেখে প্রমুখকে জিজ্ঞেস করলো, দারুণ খেতে, আপনি টেস্ট করে দেখুন। প্রমুখ খাচ্ছিল গরুর মেজবানি। চট্টগ্রামে এটা স্পেশাল আইটেম। সে মাথা বামে ডানে জাকিয়ে বোঝালো খাবে না। সিরাত জোর করতে থাকে। এক পর্যায়ে কোরাল কারি 1 চিমটি মুখে তুলল, কিন্তু আর কোনোটা চোখেও দেখল না। মেয়েটি মুখ ফুলিয়ে থমথমে গলায় বলে, নিরামিষ একটা। কই রূপচাঁদা কোরাল খাবে তা না, খাচ্ছে সে গরু। আমি ভুলেই গিয়েছিলাম, গরু তো গরুই হবে। প্রমুখ চোখ গরম করেই তাকালো। দমকে উঠে বলল, চুপচাপ নিজে খাও। আমাকে নিরামিষ বলো কোন সাহসে? জলজন্ত গরু খাচ্ছি, তবু নিরামিষ বলছো? আসল নিরামিষ তো তুমি, তোমার দেহের পয়েন্টে পয়েন্টে নিরামিষ। কে বলল আপনাকে? আমি মোটেও নিরামিষ নই, খুব জানা আছে। জীবনে একটা সুমুই খেতে পারলে না, আবার আসছে নিজেকে আমিষ প্রমাণ করতে। আমাকে দেখো, আমিষ কাকে বলে? গরুও খাই, চুমুও খাই। সিরাত আর কথা বাড়ালো না। বেটা খাটাস, শুধু মাছ টেস্ট করতে বলেছে বলেই এত কথা শোনাতে হবে। রাগে গা পিত্তি জ্বলে গেল। সে মেজাজ খারাপের জন্য গরু স্কোপ করতে চাইল, কিন্তু ওই বেটার মাখো মাখো খাওয়া দেখে লোভ সামলাতে পারল না। কিভাবে একা একা খাচ্ছে। পরপর প্রমুখ যখন লোকমা নিজের মুখে দেয়, সেই কোমল পাকা ঠোঁট হয় নড়ে ওঠে। ভাত আর জল তখন লেগে যায়। ছেলেটি জিহ্বা দিয়ে ঠোঁট স্পর্শ করছে। তারও ইচ্ছে হলো লোকটার হাতে 1 লোকমা খেতে, কিন্তু বেটা তো খাটাস। একবারও বলল না আসো বউ খাইয়ে দেই। হুম, এসব তো বলবেই না, সারাক্ষণ শুধু মুখ চালাতেই পারবে, কাজের কাজে একটাও পারে না। কসু, কথা তালে তালে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলেই না সে আমিষ, নয়তো বুঝবো কিভাবে? জোর করে হলেও আমিষগিরি দেখাতে হয়। এতেই বোঝা যায় কে নিরামিষ। অসভ্য লোক। গরু খাবে না করেও শেষে নিজের মনের কাছে হেরে সবগুলো ঢেলে নিল। আস্তে আস্তে খেয়ে শেষ করে। প্রমুখ তখন ফালুদা খাচ্ছিল। সিরাত হাত মুখ ধুয়ে বসলো শেয়ারে। প্রমুখ তার দিকে ফালুদা বেরিয়ে 1 চামচ খেয়ে থেমে যায়। এর চেয়ে বড় কথা, তার পেটে জায়গা নেই। ভাত অল্প হলেও আইটেম ছিল অনেক। সেগুলো একটু একটু করে টেস্ট করতে পেট ফুলে গেছে। বিল মিটিয়ে তারা উঠল গাড়িতে। হিমছড়ি পাহাড়ের উদ্দেশ্যে রওনা হবে। দুজন পাশাপাশি বসা। প্রমুখ তার দিকে তাকিয়ে বলল, পায়ের ব্যথা কমেছে? হাঁটতে পারবে? হিমছড়ি পৌঁছে অনেক উঁচু পাহাড়ে কিন্তু উঠতে হবে, পারবে? সিরাত আলগোছে নিজের মাথা ছেলেটির কাঁধে দিয়ে বলল, কষ্ট হলেও পারতে হবে। পায়ের ব্যথা সারেনি, কিছুটা আছে। প্রমুখ চিন্তিত হয়ে ভাবল কিছু, তারপর চিবিয়ে চিবিয়ে বলল, কাল তো খুব দেহের এনার্জির কারণে বাচ্চাদের মতো লাফাচ্ছিলে। এত বড় দামড়ি হয়ে কিভাবে লাফায়? আশ্চর্য। রাতে সে আমাকেই লাগে পা মালিশ করে দিতে। কাল ভেবেছিলাম কি, আর তোমার কারণে হলো কি, অসহ্য মেয়ে একটা। প্রমুখের কথায় মুখ ফোলালো মেয়েটা। মুখটা ঝামটা মেরে অন্যদিকে ঘুরে রইল। কিছুক্ষণ পর বাহিরের রাস্তায় আঙুল দিয়ে প্রমুখ এটা ওটা চিনিয়ে দিচ্ছে। সিরাতও আগ্রহ ভরা মুখ নিয়ে একটার পর একটা প্রশ্ন করছে। এরপর সিঁড়ির কাছে আসতে সিরাত এদিকে সেদিকে তাকিয়ে হাহুতাশ করে বলে, হু আল্লাহ গো, অসম্ভব। আমি ওই পাহাড়ে উঠতে উঠতে অক্কা পাবো। এই ব্যথাযুক্ত টনটন পা নিয়ে জীবনেও যেতে পারবো না। আপনি বরং একাই যান। প্রমুখর কবজি ভালো করে ধরে বলল, একা যাবো বলে 2টো টিকিট কিনেছি, তাহলে সাথে আসলে কেন? গাড়িতেই তো জিজ্ঞেস করেছিলাম। তখন তো ঠিকই বড় মুখ করে বললে, আসলে মেয়েদের জয়েন্টে জয়েন্টেই প্যাঁচ। ভেবেছিলাম অল্প উঁচু, কিন্তু এখন তো অল্পই এটা। চুপচাপ হাঁটো। কথা বলতে বলতে চোখের পলকেই উঠে যাবে। না প্লিজ, আমি কখনো উঠতে। বাকি কথা আর শেষ হলো না মেয়েটির। এত লোকের মাঝে প্রমুখ চট করে কোলে তুলে নিল তাকে। তারপর শ্রেণীর দিকে পা বাড়ালো। সিরাত তো হতভম্ব।
হকচকিয়ে উঠে চোখ বড় বড় করে তাকায়। তার দুটি হাত আপনা আপনি প্রমুখের গলা শক্ত করে আঁকড়ে ধরেছে। সে হাঁ করে ছেলেটির মুখের দিকে তাকাতে প্রমুখ বলল, এই মেয়ে, মাসে যাবে তো, মুখ বন্ধ করো, চোখ নিচে, খেয়ে ফেলবে নাকি? ছেলে বলে বয়ের ডর নাই নাকি? সিরাত থতমত খেল। মুখ তৎক্ষণাতে চুপসে যায় তার। তার এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে লোকটা করছেটা কি। শরীর মাঝে যেতে ছেলেটির বুকে চোখ রেখে বলল, আশেপাশের মানুষ দেখছে, নামান বলছি, আমি যেতে পারবো। দেখুক, আমি ভয় পাই নাকি? লজ্জা করছে আমার, সব লজ্জা কেটে যাবে আজ রাতে। মেয়েটির কানের কাছে ফিসফিস করে বলতে সিরাত তার বুকে মুখ লুকিয়ে নিঃশব্দে হাসে। সেখান থেকে অস্পষ্ট কণ্ঠে বলল, আর সহ্য হচ্ছে না বুঝি? প্রমুখ আগের ন্যায় ফিসফিস করে বলল, হুম, ধৈর্য আর ডিকশনারিতে নেই। একটু দেরি হলে নষ্ট পুরুষে পরিণত হব। তখন কিন্তু চরিত্রহীন, লাগামহীন, অসভ্য, নির্লজ্জ বলতে পারবে না। সিরাত ঠোঁট কামড়াতে থাকলো লজ্জায়। বিড়বিড় করে বলল, শুধু বইয়ের কাছে চরিত্রহীন, লাগামহীন, অসভ্য, নির্লজ্জ হলে সমস্যা নেই। প্রমুখ শব্দ করে হেসে ফেলল। উচ্চস্বরে বলল, ওকে ম্যাম, বিয়ের পর থেকে এ লাগামহীন পুরুষটি শুধু আপনারই। পাহাড়ে উঠে নামিয়ে দিল প্রমুখ। আমরা এখন হিমছড়িতে। এ লেখায় দাঁড়ালো সিরাত। প্রমুখ তার ছবি তুলে দেয়। দুজনে মিলে কয়েকটি ছবি তোলে। সামনে তাকালো, একদম উঁচুতে উঠে নিচে শুধু সমুদ্র। একটু সেন্ট মার্টিন ফিল পাওয়া যাচ্ছে। মনে প্রশান্তি ছেয়ে গেল তাদের। বৃষ্টির পর মৃদুবন্ধ বাতাসে শরীর জুড়ে এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে। প্রিয় মানুষকে একটু জড়িয়ে ধরার প্রয়াস, কিন্তু কেউ প্রকাশ করল না। এ তো লোক সমাগমের ভিড়ে তাদের ইচ্ছে ভিতরেই রইল। শুধু হাতে হাত রেখে সামনে তাকালো। জিরিজিরি শব্দে হাওয়ায় চুলগুলো উড়িয়ে যাচ্ছে সিরাতের। সেই চুল বারবার ঠিক করে দিচ্ছে ছেলেটি। এই পাগলাটে কর্মকাণ্ডে খিলখিল করেই হাসছে মেয়েটি। কিছু সময় পর তারা নেমে পড়ল। সে আগের ন্যায় প্রমুখ তাকে কোলে নিয়ে নেমেছে। তারপর দেখতে গেল ঝর্ণা, যেটা হিমছড়ি ঝর্ণা নামে পরিচিত। ছোট্ট একটা ঝর্ণা নেমে যাচ্ছে অসীম ধারায়। সিরাত ঝর্ণা থেকে হাতে পানি নিয়ে অল্প করে ছিটিয়ে দিল প্রমুখকে। হাতের সাহায্যে শার্ট ছেড়ে বলল, পিছলে যখন ওই কচিকাঁচা কোমরখানা ভাঙবে তখন বেশ হবে। সব হাসি মুহূর্তে চুপসে যাবে। বেয়াদব মেয়ে, আমার কাছে আসো বলছি। শেষে তো কচিকাঁচা কোমর ভাঙলে আমারই জ্বালা। সিরাত পিক করে হেসে উঠে ঠোঁট টিপে বলল, সমস্যা কি? পায়ের ট্রিটমেন্ট যেভাবে করেছেন সেভাবেই করবেন। প্রমুখ কপালে ভাঁজ ফেলে মুহূর্তে বাঁকা হেসে বলল, পায়ের মতোই কোমরও সফটভাবে মালিশ করব? ও বেবি, নো প্রবলেম, এটা আমি খুবই ভালো পারবো। অসভ্য পুরুষ, মুখে লাগাম টানুন। বইয়ের কচিকাঁচা কোমরখানে একটু বেশি হট অ্যান্ড অ্যাট্রাকটিভ। লজ্জায় গাল দুটো লাল হলো। পরক্ষণের আগে গজগজ করলো সিরাত। নাকের পাটা খানিক কাঁপছে। কেন সময় তাকেই পচায়। এই কেমন জামাই পড়লো তার কপালে। সবার জামার আদর ভালোবাসা, আর তার জামাই সবসময় খেপায়, পচায় আর রাগায়। অসহ্য। দুহাতে পানি নিয়ে দৌড়ে এলো প্রমুখের দিকে। প্রমুখ বুঝতে পেরে ধমকাধমকি করে, পানি তার দিকে ফেলতে মানা করে। সিরাত তার কথা শুনলে তো গাল ভরে হেসে আরও জোরে দেয় দৌড়। প্রমুখ এবার সোয়া শক্ত করে ধমকে ওঠে, স্টপিট, মেরে ফেলবো, পানি পালা বলছি। এর আগেও ভিজিয়ে দিয়েছো, কিছু বলিনি। এবার পানি ছড়লে হাত ভেঙে ফেলবো। বউটাও মানব না। সাহস থাকলে হাত ভেঙে দেখান তো। সিরাত কাছে আসবে না বলছি, দূরে যাও। সিরাতের হাত থেকে পানি পড়তে পড়তে অবশিষ্ট যতটুকু বাকি ছিল ফট করে ছুঁড়ে মারল প্রমুখের গায়ে। নীল রঙের শার্টটি মুহূর্তে ভিজে যায়। হতভম্ব প্রমুখ। বইয়ের সাহসিক কাণ্ড রীতিমতো অবাক চোখে তাকিয়ে আছে। তার চোখে অবিশ্বাস। এটা কি সেই মেয়ে, যে মেয়ে তার উপর রেগে তারই রুমে টানিয়ে রাখা দেওয়ালে সে প্রেমটা ভেঙে ফেলেছিল? সব রাগ, জেদ, গ্লাস আর প্রেমে জেড়েছিল। আর সে খুবই অচেনা রূপে সিরাত। সিরাত হাসছে। তার খিলখিল ধ্বনি প্রমুখের কান জ্বালাফালা করে দিচ্ছে। প্রণয়ে সুরে সুরে কান দুটো পৌঁছেই যাচ্ছে। রাত ৯টা। সন্ধ্যার পাখিরা নিজের ঘরে ফিরে গিয়েছে অনেক আগেই। সিরাত হোটেলের নিচে বালুতে বসে আছে একা একা। তার হালকা ক্লান্ত ক্লান্ত অনুভব হচ্ছে। প্রমুখ গেছে দুজনের জন্য নাস্তা আনতে। হিমছড়ি থেকে ফিরেই তারা লাঞ্চ করে। এরপর আশপাশ ঘুরতে ঘুরতে বিকেল হয়ে যায়। হোটেল ফিরেছে খানিক সময় আগে। প্রমুখ আসলো কিছুক্ষণ পর। হঠাৎ টানে ভয়ে মুখ কালো হয়ে যায় সিরাতের। বয়ার্ত চেহারায় মৃদু কণ্ঠে উত্তর দিল, কেন? এখানে কিছুক্ষণ থেকে রুমে ফিরব। না, রাত 10টায় হোটেলে যাব। ততক্ষণ আসো, আরও কিছুক্ষণ ঘুরি। কিন্তু চুপ, আর একটা কথা শব্দ নয়। সিরাত দমে যায়। প্রমুখ তার হাত শক্ত করে ধরে হাঁটতে লাগলো। কাছের এক রেস্টুরেন্টে গিয়ে ডিনার করলো। আজ রাতের আকাশের চাঁদের দেখা মিলেছে। চারপাশ জ্যোৎস্নার আলো ঝলমল করছে। মস্ত বড় চাঁদের কিরণে স্নিগ্ধ রূপ ধারণ করেছে সমুদ্রের জল। পূর্ণিমায় সিরাতের মুখটা এক নজর দেখে প্রমুখ বলল,
আজকের চাঁদটা একটু বেশি স্পেশাল। সিরাত মাথা জাকিয়ে হাসল। তারা বাহিরে বেরিয়ে চাঁদ বিলাস করার প্রস্তুতি নেয়। প্রায় 1 ঘন্টা সময় পেরোতেই প্রমুখের ফোন বেজে ওঠে। তৎক্ষণাতে ফোন কানে তুলে উঠে দাঁড়ায়। সিরাতকে তাড়া দিয়ে বলল, দৌড়াও সিরাত, চটজল দিয়ে হোটেলে চলো। আকস্মিক ঘটনায় সিরাত হকচকিয়ে ওঠে। তার হতবাক রূপ উপেক্ষা করে প্রমুখ মেয়েটির হাত ধরে রীতিমতো দৌড়ানো শুরু করে দিয়েছে। চরিত ফিরে পেল মেয়েটি। ছেলেটি আস্তে আস্তে দৌড়াচ্ছে যাতে সিরাতের একটুও কষ্ট না হয়। এদিকে সিরাতের হুঁশ আসতে খুব কষ্টে তার সাথে তাল মিলাতে মিলাতেই বলল, কি হয়েছে, সব ঠিকঠাক আছে তো? প্রমুখ কথা বলল না। এক দৌড়ে হোটেলে এসে থামল। সারা রাস্তা প্রশ্ন করতে করতে কানের পোকাই খেয়েছে সিরাত। রুমে প্রবেশ করে প্রমুখ লাগেজে তন্ন তন্ন করে খুঁজলে কিছু একটা। সিরাত ইচ্ছে মতো চিৎকে চেঁচামেচি করেই যাচ্ছে। মনে তার ভয় জেগে ধরল, কোনো দুর্ঘটনা হলো না তো আবার। প্রমুখ জিনিসটা পেয়ে তার হাতে ধরিয়ে বলল, জাস্ট 10 মিনিট সময়, দ্রুত শাওয়ার নিয়ে এটা পরে আসো, কোনো প্রশ্ন করবে না, যাও। কিসের প্যাকেট এটা, কি হচ্ছে এসব বলুন তো, টেনশন হচ্ছে আমার। আগে শাওয়ার নাও। সিরাত মুখটা কাঁদো কাঁদো করে ওয়াশরুমে গেল। প্রমুখ বাঁকা হেসে চটপট রেডি হয়ে নেয়। 1 ঘন্টা আগে ভাগ্যিস বুদ্ধি করে শাওয়ার নিয়েছিল। জীবনের প্রথম নিজের গায়ে শুভ্র রঙের পাঞ্জাবি চড়ালো। মার্কেট থেকে ম্যাচিং করে কাপল সেটের পাঞ্জাবি এটা। সেদিন সব কিছু দিলেও সিরাতকে শাড়ি দেয়নি, তার কাছে রেখে দিয়েছিল। আয়নায় উকি দিয়ে ঠোঁট উল্টে বিড়বিড় করলো, বাহ। 2 হাতে চুল ঠিকঠাক করে গায়ে মাখলো কড়া পারফিউম। দেহ টান টান করলো। আজ সে নিজেকে চিনতে পারছে না। সিরাত তাকে দেখে যদি নির্লজ্জের মতো না তাকায়, তাহলে রূপ সৌন্দর্য সব অহেতুক মনে হবে তার কাছে। বারান্দার দরজাটা খুলতে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। হোটেলের স্টাফ দিয়ে স্পেশালভাবে বউয়ের জন্য ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করেছে। এজন্যই 1 ঘন্টা সময় বাহিরে ছিল সিরাতকে নিয়ে। পাশাপাশি 2টো চেয়ার রাখা। মাঝের টেবিলের পানিতে গোলাপের পাপড়ি ভেসে আছে, তার মধ্যে বড় একটি মোমবাতি। বারান্দার চারপাশ বিভিন্ন রঙের লাইটিং দিয়ে সাজানো। বাহিরে শীতল হাওয়া বয়ে যাচ্ছে শরীরে। উকি দিল রুমে। এখনো বের হয়নি সিরাত। তৎক্ষণাৎই ওয়াশরুমে দরজা খুলে যায়। ভিতর থেকে বের হলো কাসুমাসু ভঙ্গিতে হেঁটে আসা এক ভয়ঙ্কর নারী, যার গায়ে পিনপিনে জর্জেটের সাদা শাড়ি। মাথা নিচু করে বারবার ডোক গিলছে। প্রমুখের উষ্ঠ প্রসারিত হয় বউকে এ রূপে দেখে। গলা জেড়ে ডাক দিল, ঠোঁটে লিপস্টিক দিয়ে চলে আসো, সাজতে হবে না, তুমি এমনিতেই রূপবতী। সিরাত চট করে তাকায়। বারান্দার জলমলে রূপ দেখে কপাল কুঁচকে গেল। তার মধ্যে অন্য এক রূপের স্বামী নামক মানুষটি বসা, যার দেহের সাথে লেগে আছে সাদা পান্তা। তৎক্ষণাতে মুগ্ধ হলো সে, কিন্তু নিজের দিকে তাকাতে মুখটা চুপসে যায়। গায়ের এই পাতলা শাড়িতে তার দেহের প্রতিটি ভাঁজ দেখা যাচ্ছে। লোকটা প্রথম শাড়ি গিফট করলো, তাও আবার অশ্লীলে ভরপুর। চুপচাপ বারান্দায় গিয়ে ছেলেটির পাশে চেয়ারে বসলো। চারপাশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে মৃদুস্বরে বলল, এসব কখন করলেন? প্রমুখ মোহনীয় দৃষ্টিতে বউকে দেখছে। এতে তার পুরুষ সত্তা ক্ষণে ক্ষণে উস্কে দিচ্ছে। নিজেকে নিয়ন্ত্রণ করা এই মুহূর্তে তার কাছে এক ছোটখাটো যুদ্ধের মতো। আর কিছু সময় এভাবে দাঁড়াতে থাকলে ঝাঁপিয়ে পড়বে সিরাতের উপর। এতদিনের কন্ট্রোল মন আজ যেন বাদ মানছে না। বউকে আদরে আদরে বরিয়ে দিতে ইচ্ছে করছে। সেই বউয়ের অপরূপ সৌন্দর্য নেশাতো দৃষ্টিতে দেখছে। সিরাত শক্ত করে বসে আছে। সে অনুভব করছে 2টি ভয়ঙ্কর চোখ তার দিকে তাকিয়ে আছে, তাকে দূর থেকে আগুন ভস্ম করে দিচ্ছে। সে এলোমেলো দৃষ্টি ফেলল। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। হঠাৎই প্রমুখ রুমে গেল। ফিরে আসলো হাতে লিপস্টিক নিয়ে। চটপট সিরাতের নিকট ঝুঁকে মনোযোগে ঠোঁটে পরিয়ে দেয়। তারপর নিজে চেয়ারে বসলো। টেবিল থেকে ড্রিঙ্কস নিয়ে বলল, কেমন লাগলো সারপ্রাইজ? সিরাত মাথা নিচু করেছিল। শর্ট করে উত্তর দেয়, ভালো। প্রমুখ হাসল। হাত থেকে ড্রিঙ্কস টেবিলে রেখে এগিয়ে যায়। সিরাতের হাত ধরে দাঁড় করায়। আজ পরিচিত চোখে মেয়েটি ভয়ঙ্কর কিছু দেখছে, যেখানে কামুকতা বর্বর। মেয়েটির কোমর জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করলো প্রমুখ, সকালে কি বলেছিল মনে আছে? সিরাত আবেশে চোখ বুজে নেয়। তার হৃদস্পন্দন বাড়ছে। প্রমুখের বেহায়া হাত ততক্ষণে মেয়েটির পেট স্পর্শ করলো। আস্তে আস্তে গভীর স্পর্শে পরিণত হতে গুঙিয়ে অস্পষ্ট শব্দ করে সিরাত। খামচে ধরল পাঞ্জাবির কলার। প্রমুখের ঘন শ্বাস তার কানে পৌঁছায়। গভীর স্পর্শে নাজুক মেয়েটি ঘামতে শুরু করলো। শুধু চোখ বন্ধ করে অনুভব করতে থাকে স্বামীর আদুরে স্পর্শ। প্রমুখ শাড়ি বেদ করে হাত দ্বারা দেহের ভাঁজে ভাঁজে বিচরণ করা শুরু করে। বক্ষ থেকে পেটে অনবরত শুয়ে যাচ্ছে এক খসখসে পুরুষালী হাত। সারা মুখে পরপর গভীর চুম্বন করে। একসময় ছেলেটি ঠোঁট এসে থামে মেয়েটির অদরের নিকট। খড়খড়ে ঠোঁট মেয়েটির কাঁপা অদরে ডুবিয়ে দিল সেকেন্ডেই। অস্থির চিত্তে পান করতে থাকলো একজন আরেকজনের মধুসূদা। কিছুক্ষণ পর নিজে সিরাতকে ছেড়ে দেয়।
সিরাত বড় বড় শ্বাস নিচ্ছে। সেকেন্ডের মাঝে শট করে কোলে তুলে নিয়ে গেল বিছানার কাছে। আলতো করে শুয়ে একটানে গায়ের পাঞ্জাবি খুলল। তারপরে এক লাফে মেয়েটির উপর শুয়ে লাইট নিভিয়ে দেয়। সিরাত উত্তেজিত হয়ে দু হাতের নখ বসিয়ে দিল তার পিঠে। ছেলেটির মতো তারও চোখে মুখে আজ কামুকতায় ভরপুর। প্রমুখের মনের যন্ত্রণার কাছে নখের ব্যথা কিছু না। সে আষ্টে ফিষ্টে জড়িয়ে নিয়ে ঠোঁট কামড়ে ধরে। মেয়েটি চটপট করছে। তারপর গলায় মুখ বুজে জোর, চোখ বন্ধ করো সিরাত। আজ এই রাত, এই মধুর মুহূর্তের সময় শুধু আমাকেই অনুভব করো। যত কিছুই হয়ে যাক বাধা দিও না। ধীরে ধীরে ছেলেটির রূপ ভয়ঙ্কর হয়ে ওঠে। নরম কোমল মেয়েটি সামলাতেই হিমশিম খায়। আজ যেন কোনো বাধাই এই ছেলেটি মানতে রাজি নয়। নিজের নির্লজ্জ লাগামহীন হিংস্র আদরে সিরাত চোখ বন্ধ করেই রইল। কিছুক্ষণ আগের গায়ের শাড়িটা এখন ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। সে সামলাতে ব্যস্ত এই ভয়ঙ্কর পুরুষকে। উত্তেজনায় দেহের সর্বাঙ্গে বয়ে যাচ্ছে সুখের ছোঁয়া। এত ত্যাগ অপেক্ষার পর চৈত্রের করার ন্যায় হৃদয়ে এক পশলার পানির দেখা মিলল তাদের। এই জ্যোৎস্না রাতে একজন আরেকজনের দেহের প্রতিটি লোমকূপ ছুঁয়ে দিচ্ছে। শত বাধার পর তাদের বিবাহিত জীবন পূর্ণতা পেল। ভালোবাসায় দুজন হলো এক। দীর্ঘ সময় ধরে সুখ সহ্য করে মেয়েটি অনুভব করলো সে প্রথম ঘনিষ্ঠ হওয়ার সময় যতটা ব্যথা কষ্ট ঘৃণা পেয়েছিল, আজ ঠিক ততটাই ভালোবাসা যত্ন আদর পাচ্ছে। তার যেন কষ্টই না হয়। সে অনুযায়ী ধীরে ধীরে ভালোবাসার অনলে পোড়াচ্ছে ছেলেটা। আলতো করে শুয়ে যাচ্ছে তার প্রতিটি অঙ্গ। তাতে কোনো যন্ত্রণা নেই। মনে খুশির জোয়ার বয়ে গেল। চুল খামছে ধরে আরও নিজের সাথে মিশিয়ে নিল প্রমুখকে। অতিমাত্রায় মেয়েটির সাথে মিশে মধ্যরাতে ছেলেটি তাকালো সে লজ্জারাঙা মুখে। বারান্দা থেকে একটু ছাদের আলোয় মেয়েটির নগ্ন দেহখানা আরও গভীরভাবে টানল তাকে। তারপর নজরে পড়ল, চোখে পানি চিকচিক করলো, ঠোঁটে সিরাতের বিস্তার হাসি। পরপর ছোট ছোট চুমু খেলো মেয়েটি সারা মুখে। এক পর্যায়ে শেষ সাথে আর সহ্য করতে না পেরে নাজুক মেয়েটি নিজের উপর থেকে দানবীয় ভারী শরীর সরাতে চাইল। বুকে থাপ্পড় মেরে বলল, আর কতক্ষণ, হয়েছে, আবার ঘুমাতে দিন, অসভ্য পুরুষ। প্রমুখ ভালোবাসায় বরিয়ে দিতে দিতে সিরাতের কাটা রক্তলাল উষ্ঠে জোরে কামড় বসিয়ে বিড়বিড় করে বলল, আজ থেকে রোজ আমার নির্লজ্জ অসভ্য খারাপ রূপ দেখবে। প্রতিটি রাত শুধু তোমার আমার। ভালোবাসার আগুনে পুড়িয়ে মারব ক্ষণে ক্ষণে। সকাল পেরিয়ে দুপুর। বারান্দার দরজা খোলা থাকায় সূর্যের তীব্র তাপ আলো সব চোখে মুখে পড়ছে। বিছানার মধ্যে দুটি দেহ একই কম্বলের নিচে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে বেঘরে। শেষ রাতের দিকে ঘুমানোর ফলে এত বেলা অবধি ঘুমাচ্ছে তারা। সূর্যের কটকটে আলোয় আস্তে আস্তে ঘুম ছুটে গেল দুজনেরই। গায়ে কম্বল গায়ে দেওয়া অসম্ভব হয়ে যাচ্ছে। প্রমুখ আলতো করেই তাকালো। তার উপর শুয়ে আছে এলোমেলো চুল এক ভয়ঙ্কর নারী। প্রমুখ হাসল কিঞ্চিত। রাতের প্রতিটি মুহূর্তের কথা চোখে ভেসে ওঠে। সিরাতকে শক্ত করে জড়িয়ে ধরে তার চুলের পাশে চুম্বন করল। হঠাৎ নড়াচড়ায় ঘুম ছুটে যায় ও সিরাতের। মৃদু ব্যথায় সারা দেহ টনটন করছে। তৎক্ষণাৎ চোখ মুখ কুঁচকে গেল তার। মুখে ব্যথাতুর ভঙ্গি করে আস্তে আস্তে মাথা উঠালো ছেলেটির বুক থেকে। রাতের ঘটনা একটু লজ্জাও পেল। গাল দুটো হলো অস্বাভাবিক রক্তিম। এমনিতে আদুরে দাগে দুজনের মুখের দিকেই তাকানো যাচ্ছে না। মেয়েটির গায়ে যেন কাল রাতে বড়সড় ঘূর্ণিঝড় বয়ে গেছে। সে চোখ নত করে প্রমুখের জখম হওয়া গলায় আলতো করে হাত রাখল। তার সব কিছুই অবলোকন করে হঠাৎই প্রমুখ উচ্চস্বরেই বলল, দিলে তো আমার সর্বনাশ করে। এখন বাহিরে মুখ দেখাবো কিভাবে? অসভ্য মেয়ে, একটুও কি নিজেকে সামলাতে জানো না? কি ক্ষতি করেছিলাম আমি, যার জন্য কাল রাতে জোর করে আমার ইজ্জত লুটপাট করলে? লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। সিরাত হকচকিয়ে ওঠে। সে চোখ বড় বড় করে তাকালো প্রমুখের দিকে। চোখে মুখে তার অবিশ্বাসের ছায়া। এই লোকটা বলছে কি এসব? কিসের ইজ্জত আর কিসের লুটপাট? লাগাম ছাড়া কথায় সিরাতের লজ্জা গাঢ় হলো। দাঁত কটমট করে তাকালো ছেলেটির দিকে। অসভ্য সারা রাত তাকে জ্বালিয়ে এখন নাটক করছে। এই শক্ত খাম্বা দেহ এক সেকেন্ডও তার উপর থেকে সরায়নি। এই বদমাইশ লোক নিজেই তো সহ্য করতে পারলো না, খ্যাপা বাঘের মতো ঝাঁপিয়ে পড়লো। এখন সব দোষ নাকি তার? সে ইজ্জত লুটপাট করেছে। জীবনে প্রথম শুনলাম মেয়েরা ছেলেদের ইজ্জতের রফাদফা করে দেয়। হতাশার এক তপ্ত শ্বাস ফেলল। ইচ্ছে করলো মাথা ফাটিয়ে সব কিছু মনে করাতে। অসভ্য, কাল সারা রাত তার উপর কি গেছে শুধু সেই জানে। ব্যথা নড়ার জো নেই। নিজেই এসব করে এখন নাটক করছে। সিরার ডান হাত উঠিয়ে আঙ্গুল তুলে কিছু বলতে চাইল, কিন্তু তার আগে প্রমুখ পাশ থেকে টি শার্ট হাতে নিয়ে উঠে পড়ে। 3/4 প্যান্টটা শেষ রাতে কোনোভাবে পড়েছিল, তাই বিছানা থেকে দাঁড়িয়ে বোকাশোকা হয়ে বলল, দেখো সারা রাত ঘুমাতে দেও নাই। তখন ভদ্রতার খাতিরে কিছু বলিনি। আমার যা করার তো করেই ফেলেছ। এই কাজের জন্য তোমাকে আবারও মূল্য দিতে হবে। গলার পিঠের কথা তো বাদে দিলাম, আমার সুন্দর পাতলা ঠোঁটজোড়া কামড়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছ। এখনও চলছে। সিরাত পাতলা কম্বল গায়ে জড়িয়ে বসলো বিছানায়।
রাগে তার নাক কাঁপছে। সে চিৎকার করে বলল, এসব কি বলছেন? চুপ করুন তো। আমার এতদিনের ফুলের মতো চরিত্র তুমি এক রাতে নষ্ট করে ফেললে সিরাত। কিভাবে আমার সর্বনাশ করলে ভাবলে লজ্জায় মরে যাচ্ছি আমি। বাহিরে এখন মুখ দেখাবো কিভাবে? নাটক বাজলোক নিজে সব করলো, এখন আমাকেই দোষ দিচ্ছে। প্রমুখ ব্রুনাসি টিপ্পনি কেটে বলল, তাই বুঝি? কিছু করনি? আমার গলা ঠোঁটে যা হাল করেছ এগুলো তো বলতে হবে না, শশককে দেখাই যাচ্ছে কি কি সর্বনাশ করেছো তুমি। কথা শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ফিট গলা ঠোঁট উল্টে পাল্টে দেখতে লাগলো। সিরাত খেপে যায়, উত্তেজিত গলায় বলল, কত ভদ্রলোক না আপনি! তা আমার মুখের দিকে তাকালে বোঝা যাচ্ছে নির্লজ্জ লোক। ধৈর্য বলতে কিছুই নেই। ইস, চুপ করো তো। লজ্জায় আবারও তোমার মাঝে লুকাতে ইচ্ছে করছে। কি যে করি বলো তো, এই মুখ কোথায় দেখাই? কি লজ্জা, কি লজ্জা! রাতের কথা ভাবলেই গাল দুটো লালে টসটস করছে। এত অসভ্য কেন তুমি? একটু সফটলি আদর করা যেত না? সিরাতের আবার ইচ্ছে করলো হাত পা ছুঁড়ে ছুঁড়ে ভেবে করে কাঁদতে। লজ্জায় রাগে দুঃখে আর বসে থাকতে পারলো না, কান্না পেয়ে গেল তার। লোকটা আসলে নির্লজ্জ, একটু লাগাম নেই তার কথায়। কোথায় সকাল সকাল আদর করে কথা বলবে, ঘুম ভাঙাবে তা না, উল্টো রাগ ওঠাচ্ছে। আসলে তার স্বামী নামের নাটকবাজ লোক ভয়ঙ্কর শয়তান, সবসময় সুযোগে থাকে, কখন পচানো যাবে। সিরাত মুখ ফুলিয়ে চোখ গরম করে চিল্লিয়ে বলল, চুপ! আর একটু টু শব্দ করলে মেরেই ফেলবো। সে থামলো, তারপর আগের মতো রাগান্বিত গলায় বলল, বেশি কথা বললে সত্যি সত্যি আবার ইজ্জত লুটপাট করব। নির্লজ্জ লোক! আমি তো এটাই চাই, তুমি সেকেন্ডে সেকেন্ডে আমার দেহ নিয়ে ছিনিমিনি খেলো। তৎক্ষণাৎ সিরাতের মুখটা চুপসে গেল। অসহায় চোখে প্যাল প্যাল করে তাকালো তার দিকে। রাগে কি বলতে গিয়ে যে কি বলে ফেলেছে, এখন নিজের কথাতে নিজে ভয়ঙ্করভাবে ফেসে গেল। মুখের কথা অটোমেটিকলি উধাও হয়ে গেছে তার। সে তো বলেছিল লোকটা যাতে চুপ থাকে, কিন্তু এখন উল্টো হয়ে গেল। হতাশ হলো সিরাত। অবশ্যই পুরুষ কখনো শুধরাবে না, তার থেকে তো এটাই আশা করা যায়। সারাক্ষণ কিভাবে চিপকে থাকা যায় সেই সুযোগ খোঁজে। বড়সড় একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নত করে বসে রইল মেয়েটি। সিরাতের অসহায় চেহারা, হতাশ কণ্ঠ আর রাগ দেখে মনে মনে দমফটা হাসি হাসল সে। এটাই তো চেয়েছিল সে, খেপিয়ে রাগিয়ে দিতে চেয়েছিল। নয়তো মেয়েটা লজ্জায় সারাদিন কথাই বলতো না, জড়তা কাজ করত। রাতে হুঁশ জ্ঞান হারালেও এখন মেয়েটার মস্তিষ্ক সচল, তাই তো দুষ্টুমি করে মেয়েটাকে হালকা করলো। বিন্দেশের এক পার্কের বেঞ্চে বসে আছে প্রাপ্তবয়স্ক এক যুবক, চোখে মুখে বিষাদের ছায়া। দেখে মনে হবে কতদিন মন খুলে হাসিনি। মুখটায় চেয়ে আছে মলিনতা, চোখ দুটি অস্বাভাবিক লালে, বোঝা যাচ্ছে আজকাল ঘুমও হয় না ঠিকঠাক মতো। হাতে সেই ক্ষতস্থান শুকিয়ে গেছে বেশ, ব্যথাও নেই তেমন। দীর্ঘ 1 মাস বেড রেস্টে থেকে হাতের ইনজুরি ভালো হয়েছে, কিন্তু গুলির দাগ যায়নি। সেই ক্ষতটা যতবার চোখে পড়ে সে কাল রাতের কথা মনে পড়ে। ভিতরে জ্বর বয়ে যায় প্রতিশোধের। জল করে ওঠে চোখ মুখ। বুলেটের আঘাতে প্রথম 8 দিন অবশ হয়েছিল সে হাত। ব্যথায় চটপট করলেও প্রকাশ করেনি। হাত যেন ওই শত্রু জারজা করে দিয়েছিল। স্নিগ্ধ বিকেলে পার্কের আনাচে কানাচে শত শত কপত কপতির বেড়, শত নারী চোখের সামনে দিয়ে ঘুরল। সে শুধু তার ভালোবাসার নারীকে খুঁজে বেড়ায়। তার চেহারা চোখ একটু দেখার আশায় দিন কাটে। কবে ফিরতে পারবে তার নিজের দেশে? কবে দেখবে দু চোখ ভরে? সে প্রশ্নের উত্তর খুঁজে বেড়ায় সারাক্ষণ। দেশের কথা তার বাবাকে বললেই রেগে যায়। ওনার এক কথা, চাচার বাসায় থাকছে, ঘুরছে, যা ইচ্ছে করছে। তাহলে দেশে কেন আসতে হবে? শত চেষ্টা করেও দেশে যাওয়া হচ্ছে না। এখানে তার চাচ্ছ বাধা দিচ্ছে, ওই দেশে তার বাবা। দিন দিন সে উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে, এটা কেউ বুঝতে পারছে না। বুকের ভিতর হাজারো ব্যথায় তপ্ত শ্বাস ফেলল সে। আঙ্গুল দ্বারা শার্টের ভিতর লুকিয়ে থাকা কুচকুচে কালো গুলির দাগে হাত বুলালো আলতো করে। চোয়াল শক্ত করে চোখ বন্ধ করে। আশেপাশে সব বেঞ্চে প্রেমিক প্রেমিকার কোলাহল। সবাই ভিন্ন ভিন্নভাবে প্রেম নিবেদন করায় মগ্ন। ভিন্ন দেশে হাগ লিপকিস সব ওপেনলি করলেও কারো কোনো মাথা ব্যথা নেই। পার্কের প্রতিটি বেঞ্চে সবাই একে অপরের প্রিয় মানুষের উদ্দেশ্যে কিছু লিখে রাখে, যেন তাদের বিচ্ছেদ হলেও লেখার বিচ্ছেদ না হয়। একা বসে থাকা যুবকটির পাশে এক বিন্দেশি মেয়ে বসলো চট করে। সেকেন্ডের মাঝে কোথা থেকে এসে ইংরেজিতে বলল, হ্যালো, প্রেমিকের জন্য অপেক্ষা করছো? সাফওয়ান সুন্দর নীল আকাশের দিকে তাকিয়ে ভাবনায় মত্ত হলো। হঠাৎই কর্ণদরে মেয়েলি কণ্ঠ প্রবেশ করতে ঘাড় ঘুরে তাকায়। গভীর দৃষ্টি নিক্ষেপ করলো মেয়েটির দিকে। সিমসাম দেহে এক টুকরো ছোট্ট কাপড় পরা, দেখে বোঝা যাবে ড্রেস পরা থেকে না পরাই ভালো ছিল। দবদবে ফর্সা গায়ে কালো ড্রেস, মুখে মেকআপের জন্য আসল সৌন্দর্য হারিয়ে গেছে। ঠোঁট জোড়ায় লাল লিপস্টিক। সামনেই মেয়েকে দেখে চোখ মুখ কুঁচকে গেল তার। যদিও মেয়েটি তার চোখ দাদানো সুন্দরী, কিন্তু তার চোখ মেয়েটিকে দেখেও মনে একটুও টানল না। অনুভূতিরও প্রজাপতির মতে উড়ে বেড়ালো না। অথচ মনে পড়ল সেই নারীর কথা, যে সর্বদা নিজেকে যত্নে গুছিয়ে রাখতে পছন্দ করত। শালীনতায় চেয়ে থাকতো তার দেহ।
দ্বিগুল কালো চুলগুলো চোখে পড়তে হৃদস্পন্দন বাড়ত তার। পরিপাটি মার্জিত মেয়েটির দিকে তাকাতে মনে শান্তি লাগতো। কিভাবে নির্চুপে হাসত মেয়েটি। সামনের এই সার্জারি করা ঠোঁটের মেয়ে থেকেও ওই চিকন কোমল নারীর ঠোঁট যেন মাদকতা ছিল। এক অদৃশ্য শক্তির টানে চোখ বারবারই সেখানে চলে যেত তার। অথচ সেই ঠোঁট এখন রোজ জানোয়ার স্পর্শ করে। ভাবতে সারা দেহ ভয়াবহ রাগে কাঁপতে লাগলো। পাশের মেয়েটি এই সময়ের মাঝে তাকে অনেক প্রশ্ন করে যাচ্ছে। সেই প্রশ্ন তার কান অবধি পৌঁছাচ্ছে না। সাফওয়ান রাগে ফুসফুস করে থাকে। মেয়েটি এক পর্যায়ে তার বুকে স্লাইড করতে করতে বলল, হে বেবি, কথা বলছো না কেন? হোয়াট হ্যাপেন্ড? মেয়েটির আকস্মিক কাণ্ডে সারা দেহে বিদ্যুৎ চলকে উঠল সাফওয়ানের। সে যথাসম্ভব রাগ নিবারণ করে মেয়েটির হাত আলগোছে সরিয়ে দিল। চট করে উঠে রাস্তার বিপরীত পাশে হাঁটা শুরু করে। বাসার কাছাকাছি পার্ক হওয়ায় পরক্ষণে গেটের সামনে চলে আসলো। তৎক্ষণাৎ মোবাইল ফোন বেজে ওঠে। হাত নামিয়ে প্যান্ট থেকে ফোন বের করে দেখলো ভদ্রলোকের হাস্যোজ্জ্বল ছবি। রিসিভ করতে গমগমে স্বরে বলল, কী কারণে কল করেছ? আমার বাবাটা কেমন আছে? বেশি আদিক্ষেতা আমার পছন্দ নয়। যা বলা সরাসরি বলো। গলা জেড়ে নিল ওপাশের ব্যক্তি। আদরে কণ্ঠে বলল, শুনলাম আজকাল নেশাপানি ধরেছ। এসব শিখাইনি আমি। তোমার মা শুনলে কি ভাববে বলো তো? সাফওয়ান তাতে দাঁত চাপলো। চিৎকার করে বলল, নেশার থেকেও ভয়ঙ্কর কাজ তুমি শিখিয়েছ বাবা। সেই তুলনায় এই ছোট্ট মত কিছুই না। সকালে ব্রেকফাস্ট করে সিরাত প্রমুখ রওনা হলো লাল কাঁকড়া সি বিচের দিকে। সেখানের বালুর চড়ে কাঁকড়াগুলো ভিতর থেকে বের করলো প্রমুখ। সিরাতের দিকে বাড়িয়ে বলল, হাতে নাও। এগুলো লাল কাঁকড়া। মানুষের শব্দ পেলে বালুর ভিতর লুকিয়ে পড়ে। সিরাত খুশি মনে হাতে নিয়ে উৎফুল্ল স্বরে বলল, মানুষ দেখলে ওরা লুকিয়ে পড়ে কেন? আমার জানা নেই। সি বিচে তারা কিছুক্ষণ ঘোরাঘুরি করে গাড়িতে উঠল। কক্সবাজারের আনাচে কানাচে সারাদিন ঘুরে বেড়ায়। আজ এখানে আসার তাদের তৃতীয় দিন। সিরাতকে নিয়ে একটা বাইকে উঠে ঘুরল কিছুক্ষণ। দুপুরে লাঞ্চ করার সময় সিরাত বলল, আপনার ফোনে নেট আছে? প্রমুখ খাওয়া থামিয়ে বলল, না, প্রচুর নেটওয়ার্কের সমস্যা। চারপাশে গাছপালায় ভর্তি। বিকেলের প্রকৃতির রূপে কক্সবাজার হয়ে উঠেছে আরও উজ্জ্বল। সিরাত সমুদ্রের পানিতে পা ভিজিয়ে আনমনেই বলল, কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে আসবে। সব পাখিরা দিন শেষে তাদের নেড়ে ফিরে যাবে। প্রমুখের হাতে সিগারেট। দুই ঠোঁটের মাঝখানে সিগারেটখানা চেপে ধরে মাথা জাকিয়ে উত্তর দিল, সবাই দিন শেষে তাদের নেড়েই ফিরে যায়। পাখিরা সঙ্গিনীর টানে, আর মানুষরা কেউ পরিবারের টানে, আবার কেউ বা তার অর্ধাঙ্গিনীর টানে। সিরাত পূর্ণ দৃষ্টি মিলে তাকালো তার দিকে। হঠাৎই কিছু কথা মনে পড়তে থমথমে গলায় বলল, আপনি কার টানে ফিরেন? প্রমুখ জোরে এক টান দিয়ে ডান হাতে তর্জনী ও মধ্যমা আঙ্গুলে সিগারেট চেপে ধরে বলল, আগে কোনো উদ্দেশ্য ছিল না। হৃদয়ে কারোর জন্য টানও ছিল না। ইচ্ছে হলে ফিরতাম, নয়তো অফিসে ঘুমিয়ে যেতাম। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। এক অদৃশ্য মায়া সুন্দরী বইয়ের টানে নাচাইতো নিড়ে ফিরতে হয়। তাকে জড়িয়ে ধরে না ঘুমালে ঘুমই হয় না, বুঝলে মেয়ে? সিরাত মিটিমিটি হাসল। তার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে অসহায় কণ্ঠে বলল, কোনো নারীর সঙ্গে উপভোগ করতেন? যতবার এটা আমার ভাবি মাথা খারাপ হয়ে যায়। কেন আপনাকে শত নারী স্পর্শ করবে? এই মানুষ, এই দেহ স্পর্শ করার অধিকার শুধুই আমার। কিন্তু দেহটা যে আমার আগেও অনেক নারী বিশ্রীভাবে ছুঁয়ে দিয়েছে, তাকে নিজের করে পেয়েছে। কল্পনা করলেই আমার কান্না পায়। গলা ধরে যাওয়া কণ্ঠে কথাগুলো বলতে বলতেই ফুঁপিয়ে উঠল সিরাত। অশ্রু টলমল করছিল দু চোখে। ছেলেটির মাঝে সব কিছু ঠিকঠাক মনে হলো, শুধু এই একটা জিনিসে সে থমকে যায়। বিয়ের পর থেকে তীব্র যন্ত্রণা দিয়েছে স্বামীর নারী সঙ্গ। বিয়ের আগে কোনো খারাপ কাজ লিপ্ত হলো, একটু ওকে নিয়ন্ত্রণ করা যেত না? এই প্রশ্নের উত্তরই খুঁজেছে বারংবার, কিন্তু ফলস্বরূপ কিছুই পায়নি। নারী সঙ্গ বাদ দিলে খুব বেশি কি অপরাধ হয়ে যেত? কেন তাকে অন্য নারী স্পর্শ করবে? শুধু ওই বাজে কাজটা ছাড়া দুনিয়ার বাকি সব নিকৃষ্ট কাজ করলেও সিরাত কষ্ট পেত না। খুশি মনেই মেনে নিত। মনকে বোঝাতো, মানুষ খুন করলেও সে মাফ করত। মদ খেতে চাইলেও নিজে খাইয়ে দিত। সব বাজে কাজ সহ্য করা গেলেও একজন নারী তার স্বামীর পাশে অন্য কাউকে সহ্য করতে পারে না। সেখানে প্রমুখ প্রতিনিয়ত নারীদের ভোগ করেছে। এই যন্ত্রণা কিভাবে সহ্য করবে সে? সিরাত দুহাতে মুখ ডেকে অজরে কাঁদতে থাকে। আজ যেন চোখের পানি বাধা মানছে না। প্রিয় মানুষের পাশে সব অভিযোগ অভিমান উগড়ে দিচ্ছে। প্রমুখ দিশেহারা হয়ে যায়। হাতে সিগারেট ফেলে আঁকলে ধরল মেয়েটির মুখ। দুহাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে চোখের পানি মুছে দিল। হালতো করে কপালে গালে চুম্বন করে বলল, কেঁদো না সিরাত, কেঁদো না। তখন আমার নিজেরই কোনো জীবনের লক্ষ্য ছিল না। যেটা ইচ্ছে করতো ওটাই করতাম। সেটা খারাপ নাকি ভালো এসব বোঝার ক্ষমতা আমার ছিল না। আমি ছিলাম একা। কেউ আদর করে আমায় বোঝায়নি এটা খারাপ, এই কাজ করা যাবে না। ভালো কাজ কী হয় তাই তো জানি না। সবসময় নিজের মতোই লাইফ লিড করেছি।
একদমই কথাগুলো বলে একটু থামলো প্রমুখ। জোরে শ্বাস ফেলে সিরাতের কপালে কপাল ঠেকিয়ে বলতে শুরু করলো, তুমি জানলে অবাক হবে, বিয়েটাও আজীবনের জন্য বাতিল ঘোষণা করি। প্রতিজ্ঞা করি কোনো দিনও আমি বিয়ে করব না, পরিবার নামক মায়ায় জড়াবো না। বলতে পারো বিয়ে নামক বন্ধনে এক প্রকার ভয় পেতাম, যদি বাবা মার মতো আমার জীবনও সেরকম হয়, তাদের মতোই আমার জীবনের শেষ পরিণতি একই রকমের হওয়ার সম্ভাবনা আছে। কারণ চারপাশে আমার শত্রুর অভাব নেই, কে কখন কোন দিক থেকে মেরে দেয় বলাই যায় না। তখন আমার পরিবারের কি হবে, যাকে বিয়ে করব তার কি হবে, কেন অযথা আমার জন্য অন্য কেউ বাকি জীবনটা কষ্টে ভুগবে। এসবের জন্য বিয়েকে নিষিদ্ধ ঘোষণা করি। তবে এছাড়াও আরও একটা কারণ আছে, প্রতিনিয়ত মেয়েরা যখন আমার কাছে আসতো ভাবতাম পৃথিবীর সব মেয়েই খারাপ, আমার মতোই চরিত্রহীন। যদি দেহের চাহিদা এভাবেই মেটানো যায় তাহলে বিয়ে করা শুধুই নামমাত্র। কিন্তু তাই বলে শুধু সন্ন্যাসী হয়ে বাকি জীবন কাটানো কোনো পুরুষের পক্ষে সম্ভব নয়। এজন্যই ভুল পথে নষ্ট হয়ে নারীর সঙ্গ উপভোগ করেছি। তুমি ভুল বোঝো না, বিয়ের কিছুদিন আগে সব ত্যাগ করে তোমাকে ভালো রাখতে চেয়েছি। তারপর থেকে তুমি ছাড়াই দেহ মন কেউ ছুঁতে পারেনি। আগাগোড়া পুরোটা আমিটাই শুধুমাত্র সিরাতের। এখন তুমি আস্তে আস্তে আমার একমাত্র ভালো মন্দের সঙ্গী, যার মাঝে চরম ভালোবাসার সুখ খুঁজে পাই। তোমার সান্নিধ্যে থাকলে পৃথিবীর সব কিছুই ভালো লাগে, মন খারাপও উধাও হয়ে যায়। সিরাতের চোখ মুখ কোমল হলো। প্রমুখ ফোঁস করে নিঃশ্বাস ফেলে আবারও বলে, তুমি ফুলের মতোই পবিত্র সিরাত, আর আমি নর্দমার কীট, যার মাঝে ছিটাফোঁটা পবিত্র নামের বস্তু নেই। সেই পবিত্র সাথে আমার মতো চরম অপবিত্রের মিলন হলো। বিধাতার কি লীলা খেলা বলো। সিরাত শক্ত চোখে তাকিয়ে তার গলায় নখ ডাবিয়ে দেয়, ফুঁপিয়ে বলে উঠল, আমায় কেন বিয়ে করেছেন, কি দেখেছেন আমার মাঝে? সবাই দেহ ছুঁতে পারলেও তুমি মন ছুঁয়েছ। এই অগোছালো ছেলেটাকে ভালোবেসে আজ গোছালো হয়েছে। হয়তো আল্লাহ এই জন্যই তোমাকে আমার কাছে এনে দিয়েছে। আমার মতো খারাপ লোকের সাথে সংসার করতে তোমার কোনো আপত্তি আছে সিরাত? থাকবে তো সারা জীবন এই অসভ্যর পাশে? প্রমুখের মিষ্টি কণ্ঠে বলা কথাগুলো শুনে সিরাতের কান্না আরও বাড়ল। শুধু মাথা জাগিয়ে মুখে অস্পষ্ট শব্দ করল, বোঝালো সে থাকবে। প্রমুখ তা খেয়াল করেই হাসল নিঃশব্দে। আলগোছে মেয়েটির পিঠ জড়িয়ে বউকে টেনে নিল, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এত ভালোবাসো আমায়? একটু মেয়ের স্পর্শে আগুন রূপ বের করেছ, জ্বলে পড়ে সিরাতের ভিতর ছাই হয়ে যাচ্ছে। তবে বিশ্বাস করো, অতীতে কি করেছি ভুলে যাও। বর্তমান ও ভবিষ্যতে তুমি ছাড়াই দেহ কেউ স্পর্শ তো দূরে থাক, তাকানোরও সাহস পাবে না। স্বামীর আদরে আস্তে আস্তে কান্না থামল তার। নাকের পানি চোখের পানি সব ঘষে ঘষে মুছল প্রমুখের বুকে। ছেলেটি তৎক্ষণাতে চোখ মুখ কুঁচকে ফেলল, তবুও বউয়ের রাগ ভাঙানোর জন্য সহ্য করে নেয়। শার্টে অনবরত নাক ঘষতে ঘষতে কান্না মিশ্রিত কণ্ঠে সিরাত বলল, বলেও আর কখনো মেয়েদের সাথে দেখলে মেরেই ফেলব। প্রমুখ গাল ভরে হেসে আরও শক্ত করে চেপে ধরে, পিস করে বলল, যথা আজ্ঞা মহারানী। সিরাত মুখ ফুলিয়ে ধুম করে কিল বসালো প্রমুখের বুকে। মিথ্যে ব্যথা পাওয়ার নাটক করে প্রমুখ মুখ দিয়ে আহ শব্দ করল। কিছুক্ষণ পরে সিরাত নিজেকে ছাড়িয়ে নিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ায়। তখন চারদিকে অন্ধকারে ঢেকে যাচ্ছে। সন্ধ্যা হয়েছে অনেকক্ষণ আগেই। প্রমুখ আলতো পায়ে হেঁটে তার পিছনে দাঁড়িয়ে আস্তে করে মেয়েটির পেট জড়িয়ে ধরে। গাড়ি মুখ গুজেই বললাম, তোমার জীবনের কোনো কাহিনী আমাকে বললে না, এটা একদম ঠিক নয়। আমাদের মাঝে এখন থেকে কোনো সিক্রেটই থাকবে না। একদম ছোট থেকে এই পর্যন্ত সকল ঘটনাই একে অপরের জানা উচিত। এবার বলো তোমার শৈশবকাল। সিরাত চোখ বন্ধ করল। এক পাল্লা ভারী দীর্ঘশ্বাস ফেলে গড় করে বলতে লাগলো, আমার মতো এত কুৎসিত অতীত আমার জানা নেই। স্বাভাবিকভাবেই 8-10টা সাধারণ পরিবারের মতোই আমাদের পরিবার ছিল। ছোটবেলা কেটেছে কুষ্টিয়ার একটা ছোট্ট গ্রামে। বাবা কাজ করতো ঢাকার গার্মেন্টসে। দাদা দাদি অনেক আগেই মারা যায়। আমাদের ছোট্ট পরিবার খুবই ভালোই যাচ্ছিল। কিন্তু আজ থেকে প্রায় 7 বছর আগে একদিন স্কুল থেকে বাসায় ফিরে জানতে পারি বাবা রোড অ্যাক্সিডেন্টে ভয়াবহভাবে মারা গেছে। ঢাকা থেকে সেদিনে লাশ আনার পর আমি আর মা দিশেহারা। কান্নাকাটি করে কতদিন না খেয়ে পাড়ি দিয়েছি। রাতে ঘুম চোখে ধরা দিত না। সংসারের খরচও তখন আকাশচুম্বী মনে হতো মায়ের কাছে। একা একা কিভাবে হাল ধরবে। তার মধ্যে আমার বয়স 15। কাকার ফুপিরা একেবারে নাকচ করে দিল। কোনো টাকা পয়সা তারা দিতে পারবে না। মায়ের পরিবারেও কেউ বেঁচে ছিল না। দিনগুলো আমাদের যেতে থাকলো অনেক ভয়ঙ্কর। দিশেহারা মা সেলাইয়ের কাজ ভালো পারত বলে সেটাই শুরু করে। আস্তে আস্তে কাঁথা কাপড় সেলাইয়ের অর্ডার বাড়তে থাকে। তার সাথে আমিও পাল্লা দিয়ে কাজ করি। হঠাৎ করে একদিন চাচা ফুফুরা মাকে দ্বিতীয় বিয়ের জন্য জোর জবরদস্তি শুরু করে।
রাত নেই দিন নেই সে বিয়ে বিয়ে করে মাথা খায়। মা আমাকে ছেড়ে বিয়ে করতে কোনো দিনও রাজি হয় না। এতে চাচারা ক্ষেপে ওঠে, আমাদের বাড়ি থেকে বের করার জন্য উঠে পড়ে লাগলো। সেই থেকে আমাদের প্রতিটা দিন যেত বিষাদে। খুবই কষ্টে 1 বছর পর এসএসসি দিয়ে মায়ার গ্রাম ছেড়ে পাড়ি জমায় শহরে। মায়ের দূরসম্পর্কের খালার কথায় গাজীপুর চলে আসি। সেখানে কাছের একটা গার্মেন্টসে মা চাকরি নেয়। সেই থেকে দিনরাত পরিশ্রম করে মা আমাকে ভালো কলেজে পড়ায়। তার ইচ্ছে ছিল একদিন আমি বড় হয়ে চাকরি করব, মায়ের কষ্ট দূর করব। আমিও মনে মনে জেদ চেপে পড়া শুরু করি। কলেজে পড়া শেষে টুকটাক টিউশনও পড়াতাম। নিজের হাত খরচ চালানোর মতো টাকা উঠে যেত। সারাদিন কাজ শেষে মায়ের সে ক্লান্ত মুখটা দেখলেই কান্না পেত আমার। লাবণ্যময়ী সেই মায়ের চেহারা দিনকে দিন কেমন বিধ্বস্ত হওয়া শুরু করে। বয়সের ছাপ চোখে মুখে ফুটে উঠতে থাকে। এভাবে 2 বছর পড়া শেষে ভার্সিটির জন্য অ্যাডমিশন দেই আর গুচ্ছ ভর্তি পরীক্ষার মাওনা চান্স পাই। তারপর চলে আসি এই ভিন্ন শহরে। এরপরে জীবনটা খুব শান্তিতেই যাচ্ছিল। বড় লোকের ছেলে মেয়েকে টিউশন পড়াতাম, তাই মাকে আর গার্মেন্টসে যেতে দেইনি। কষ্ট হলো নিজেই বাসা ভাড়া, নিজের খরচ আর সংসার চালাতে শুরু করি। মায়ের শত বাধাও কাজ হয় না। শেষে মা পরাজয় হয়ে আগের মতোই সেলাইয়ের কাজ শুরু করে। এভাবেই আমাদের জীবনটা কেটে গেছে। এই ছোট্ট অগোছালো জীবনে হঠাৎ জ্বরের এক কালো রাতে আপনার সাথে আমার দেখা। এরপর আস্তে আস্তে অদৃশ্য শক্তিতে জড়িয়ে গেলেন আমার সাথে। আপনার থেকে সব সময় আমি দূরে পালাতে চাইলেও কিভাবে যেন তখনই আরো বেশি করে আপনার সামনে চলে আসতাম। শত চেষ্টা করেও পারিনি পালাতে। সেই অদৃশ্য শক্তির কাছে হেরে আর দূরে যেতেই পারলাম না। হঠাৎই স্বপ্নের মতো এক বিকেলে বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হলাম। নাম লিখালাম আপনার নামে। তারপর আস্তে আস্তে কিভাবে যেন ডুবে গেলাম মায়ায়। অজান্তেই আমার জীবনের একটা বিশেষ অঙ্গে জায়গা করে নিলেন আলকোসে, যেটা আমি বাধা দিতেও ভুলে গেলাম। প্রমুখ সিরাতের কানে ঠোঁট ছুঁয়ে চুমু খেলো। সিরাতের শেষের কথাগুলো শুনে মনের কোণে ভয়ানক এক জ্বর বয়ে যায়। তাকে অবশেষে মেয়েটা মেনে নিয়েছে, হৃদয়ে জায়গা দিয়েছে। এর থেকে প্রশান্তিকর কথা আর কিছু আছে? সে আলগোসে জড়িয়ে ধরে রইল। সিরাত আস্তে আস্তে তার দিকেই ফিরল। দুহাত উঠিয়ে তার গলা জড়িয়ে ধরে নম্র কণ্ঠে সোজা সাপটাই জিজ্ঞেস করলো, সেই রাতে আপনি বলেছিলেন মামির অত্যাচার সহ্য করতে না পেরে বাড়ি থেকে পালিয়ে আসেন, কিন্তু আমি বুঝতে পারছি না পালিয়ে এত বছর ছিলেনটা কোথায়? এত টাকা পয়সা হলো কিভাবে? যদি রাস্তায় বড় হতেন তাহলে তো ফুটপাতে অবহেলায় জীবন কাটিয়ে বড় হওয়ার কথা। না খেয়ে মরেও যেতে পারতেন, কিন্তু এই আপনি এখন মস্ত বড় বিলাসবহুল লাইফ লিড করছেন। এটা কিভাবে সম্ভব? তাহলে কি এর পিছনে বড় কোনো কারণ আছে? আমি ভাবলে সব কিছু গুলিয়ে ফেলি। হাজার প্রশ্ন হৃদয়ে উকি দিলেও উত্তর আসে না। এবার বাকি ঘটনাটুকু আমায় বলুন, নয়তো ভিতরে শান্তি পাচ্ছি না। কি ঘটেছিল তারপর? প্রমুখ হঠাৎই একটা রহস্যময় হাসি হাসল। সেই হাসিতে সম্পূর্ণই বেদনা। আকাশের দিকে তাকিয়ে আনমনে উত্তর দিল, আজ নয়, অন্য একদিন বলবো। বিছানার এক কোণে শুয়ে মাঝরাতে ঘুমিয়ে অস্পষ্ট শব্দ করছে। 40 ঊর্ধ্ব একটু কম বয়সের এক মহিলা। সারা দেহে তার ভয়ঙ্করভাবে জ্বরে পড়ে যাচ্ছে। হঠাৎ করে আজ বিকেল থেকে মাথা সহ সারা দেহে হালকা ব্যথা অনুভব করে। ভেবেছিল আজ পুরো বাসা পরিষ্কার করার পরে শরীর ব্যথা বেড়েছে, খানিক বাদে সেরে যাবে। কিন্তু তার ভাবনা উল্টো হয়ে ভয়াবহভাবে জ্বর উঠে মাথায়। কত মাস বসে খাচ্ছে, হঠাৎ কাজে দেহটা জিমিয়ে পড়েছিল, তাই অতটাও গুরুত্ব দেয়নি। প্রতিদিনের মতোই বাসার ভিতর হাঁটাহাঁটি করে শুয়ে পড়েছে। কিন্তু সময় যখনই যাচ্ছে তীব্রভাবে দেহ গরম হওয়ার সাথে সাথে টনটনে ব্যথাও হচ্ছে। রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ল তিনি। মধ্যরাতে বিছানার পাশের টেবিল থেকে হাত বাড়িয়ে পানি নিল। এরপর ঢকঢক করে গিলে চোখ বন্ধ করে বিড়বিড় করলো, তুই কবে আসবি সিরাত? কতদিন দেখি না, আজ খুব দেখতে ইচ্ছে করছে। আমার মা, এই অবাগে মা তোকে খুব ভালোবাসে। আমার সোনা, তাড়াতাড়ি মায়ের কাছে চলে আয়। তাইমা খানমের চোখ টলমল করে উঠল। এত রাত একা একা কি করবে সে? হসপিটালে একা যাওয়াও রিস্ক। বিছানা ছেড়ে উঠায় দাঁড় হয়ে দাঁড়িয়েছে। সেখানে হসপিটাল পর্যন্ত পৌঁছাবে কিভাবে? বালিশের কাছ থেকে ফোন তুলে প্রমুখের নাম্বার তুলল। ডায়াল করার আগে পরক্ষণে মনে পড়ল হয়তো ঘুমিয়ে গেছে দুজন। তাছাড়া মধ্যরাতে কল করাও বোকামি। সে ভাবনার মাঝে জ্বরের ঘোরে সারা শরীর ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে বিছানায় পড়ে রইল। অস্পষ্ট স্বরে শুধু বিড়বিড় করল, আমার আব্বা, জানো আজ সারাদিন টুকটাক কাজ করেছি, তাই ব্যথায় ভয়ানক জ্বর হানা দিয়েছে শরীরে। ভয় নেই, সকালে সুস্থ হয়ে যাব ইনশাল্লাহ। জানি এই কথাগুলো দুজনে রাগ করবে, করবেই তো। দুজন যে খুবই ভালোবাসো আমাকে। আর একটা কথা, খুবই সুখী হও তোমরা।
কেউ যেন কুনজর না দেয়। খুব জলদি ঘুরে ফিরে মায়ের কোলে ফিরে আসো। এই বুড়িমা তোমাদের খুব মিস করছে। প্রমুখ বাবা, মা তোমার জন্য পায়েস রান্না করবে, নিজের হাতে দুজনকে খাইয়ে দিবে। কবে দেখবো তোমাদের মুখ? আমার আব্বাকে কত দিন দেখি না। অফিসের নিজস্ব চেয়ারে বসে আছে এক শক্তপোক্ত দেহের অধিকারী এক পুরুষ। পরনে প্রতিদিনের ন্যায় ফর্মাল ড্রেস। আজকাল কাজের প্রেশার বেড়েছে অনেক, বাসায় যাওয়ারও সময় পাচ্ছে না। সকাল গড়িয়ে দুপুর, খিদেও লেগেছে অনেক, কিন্তু কাজের চাপে সে খিদা নিবারণ করে পরপর কম্পিউটারে দুহাত দ্বারা টাইপিং করে যাচ্ছে। দেখে বোঝা যাচ্ছে হাত দুটি অভিজ্ঞ। আস্তে আস্তে কাজের মধ্যেই ডুবে যায় সে। আশেপাশে কি ঘটেছে তার কানে পৌঁছাচ্ছে না। সেই মুহূর্তে দরজা খুলে একটি পৌর মহিলা প্রবেশ করলো। বয়সের দিক থেকে দুজনে একই। মহিলাটির গায়ে থ্রি পিস, মাঝে মধ্যে শাড়িও পরে। হাতের বক্সটা শব্দ করে টেবিলে রাখতে পিছন ফিরে টাইপিং করা পুরুষটি কম্পিউটারে চোখ রেখে উঁচু গলায় বলল, রেস্টুরেন্টে খেয়ে নিতাম, কেন শুধু শুধু কষ্ট করতে গেলে? মহিলাটি সবগুলো বক্স বের করলো। সম্ভবত রান্না করে এনেছে এই পুরুষটির জন্যই। 2 রকম ভর্তা, ইলিশ ভাজা, মুরগির ঝোল, রুই মাছের ঝোল আর ডাল, সাথে আমের আচার। গরম ভাতের সাথে ভর্তা মেখে লোকটির পাশে বসলো। মুখে খাবার বাড়িয়ে দিয়ে বলল, 3 দিন ধরে রাতেও বাসায় ফিরছো না, কলও ধরছো না, অফিসে কাটাচ্ছ। এসব কি হচ্ছে? দিন দিন এত দূরে সরে যাচ্ছ কেন রাকিব? রাকিব চৌধুরী কিবোর্ড থেকে হাত চালানো বন্ধ করলো। পাশ ফিরে পূর্ণ দৃষ্টি মিলল অর্ধাঙ্গিনীর পানে। লিনার মুখটা বিষাদে ভরপুর। রাকিব চৌধুরী বুঝলো কেন বইয়ের মুখটা কালো। 3 রাত বাসায়ও যায়নি, আর না কল ধরেছে। তাই তো বউটি কেঁদে বাসিয়ে দিয়েছে নিশ্চয়ই। সে এগিয়ে লিনার হাতে লোকমা খেলো। হাত বাড়িয়ে বইয়ের নরম গালে স্লাইড করতে করতে বলল, প্রমিস, আজ যাবো। একটু দূরত্ব সহ্য হয় না বুঝি? আজ না করলে ভাত পাবো কোথায়? লিনার পরপর খাইয়ে দিতে লাগলো তাকে। চোখের কান্নিস থেকে জল মুছে বলল, মেয়ে অভিমান করেছে তোমার উপর, আজ স্কুলে যাবেই না। এক প্রকার জেদ করেছিল এখানে আসবে। বাপের জন্য মেয়ে কেমন করে জানোই তো। আমি দমকাদমকি করে অবশেষে স্কুলে দিয়ে এসেছি। তবে তার বাবা কেন বাসায় যাচ্ছে না, কল ধরছে না, এর উত্তর নিয়ে যেতে বলেছে। মামের একটু বেশি অভিমান জমেছে। জমার কথা নয় কি? এভাবে না খেয়ে অফিসে পড়ে থাকলে অসুস্থ হয়ে যাবা। তখন আমাদের কি হবে? নিজের যত্ন কবে নিতে শিখবে তুমি? রাকিব চৌধুরী দ্রুত খাওয়া শেষ করলো। আচার খেয়ে মিষ্টি করে হেসে এক হাতে জড়িয়ে ধরলো তার বউকে। নরম স্বরে বলল, যত্ন নেওয়ার জন্য মামিয়ে তো আসই, তাই চিন্তা করি না। ইচ্ছে করেই অগোছালো হই। তাদের শাসন আর আদর পাওয়ার লোভে অগোছালো থাকতেই আনন্দ পাই। এই বুড়ো বয়সও এসব বলছো? লজ্জা করে না? হুম। আমার চোখে তুমি সেই 20 বছরের যুবতীই আসলি না। এই রূপ সৌন্দর্য একটুও কমেনি, বরং বয়সের সাথে সাথে আরও বেড়ে গেছে। কথা শেষে রাকিব চৌধুরী আরও গা ঘেঁষে বসলো। বউকে সে অসম্ভব ভালোবাসে, সে বিয়ের আগের মতোই। লিনা মনে মনে ভাকা হাসলো। ফোঁস করে নিঃশ্বাস ফেলে রাকিব চৌধুরীর হাত আলগোছে কোমর থেকে সরিয়ে নেয়। বেসিন থেকে হাত ধুয়ে ফিরে আসলো। বলল, মেয়েটা দিন দিন অবাধ্য হয়ে যাচ্ছে, একটু শাসন করা শিখো। সব সময় তো আদরে মাথায় তুলে রাখো। কালকেও রাত করে বাড়ি ফিরেছে। সমস্যা নেই, মেয়েটা নরম মনের, ঠিক তোমার মতো। যা করছে করতে দাও। আমি বুঝি আমার মেয়ে কী চাই, কিসেও ভালো থাকবে। প্রমুখের খবর পেয়েছ? এখন কোথায় থাকে সে? একদিন বাসায় আসতে বলো। তৎক্ষণাৎই রাকিব চৌধুরীর মুখ থেকে সব হাসি উধাও হয়ে যায়। চোখ মুখ শক্ত হলো। বসা থেকে উঠে বারান্দার দিকে যেতে লাগলো। শক্ত গলায় বলল, আছে কোথাও। এসব জানার কোনো অধিকার নেই তোমার। তাছাড়া প্রমুখ কোনোদিনও আমার বাসায় আসবে না। আজ শেষবারের মতো সাবধান করে দিলাম, বলে ওর নাম দ্বিতীয়বার মুখে আনবে না। লিনা অবাক চোখে দেখতে লাগলো এই পুরুষকে। প্রমুখের কথা জিজ্ঞেস করতে তাকে ইগনোর করলো। হুমকি দিল, কই এতক্ষণ তো দিব্য ভালো ছিল। সে তো ভালোবেসে জিজ্ঞেস করেছে। যদিও ছোটবেলায় না বুঝে ওর সাথে অন্যায় করে ফেলেছিল, কিন্তু ধীরে ধীরে তা বলে যায় সে। জীবনে মা হওয়ার পর থেকে দুঃখে দুঃখে অনুভব করে প্রমুখের কষ্ট। এরপর থেকে তার মন গলে যায়। কিন্তু রাকিব বিশ্বাসই করে না। প্রমুখের কথা উঠালে সম্পূর্ণ এড়িয়ে যায়। কিন্তু আজ এই বাজে ব্যবহারে লিনার মনে এক প্রকার ক্রোধ জন্ম নিল। দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল তার স্বামীর দিকে। প্যারাসিলিং করবে সিরাত? সিরাতের উদ্দেশ্যে বলল প্রমুখ। উত্তপ্ত দুপুরে দরিয়ানগরে এসে পৌঁছালো তারা। কক্সবাজার আসা তাদের আজ 5ম দিন। আগামীকালকে দিনটাই শুধু হাতে আছে ঘোরাঘুরি করার। তারপর রাতে রওনা হতে হবে মাওনার উদ্দেশ্যে। 6 রাত 6 দিনের হানিমুন যেন চোখের পলকে শেষ হয়ে যাচ্ছে। চতুর্থ দিনে অর্থাৎ গতকাল তারা ফাটোয়ার টেক সি বিচ দেখতে গিয়েছিল। নিজেদের জন্য কিছু কিনে সাথে তাইমা খানমের জন্য কেনাকাটাও করেছে।
প্রমুখ সিরাতকে একটা শাল, ঝিনুক সহ অনেক কিছুই কিনে দিয়েছে। আজ দরিয়ানগরে এসেছে প্যারাসিলিং করতে। এখানে যাদের পূর্ব থেকে অভিজ্ঞতা আছে তারাই প্যারাসিলিং করতে পারবে এবং খুব সুন্দরভাবে এনজয় করে। অত্যাধিক ভয়, দুর্বল হৃদয়ের মানুষেরা জোকের বয়সে প্রথম প্যারাসিলিং করতে গেলে হিতে বিপরীত হয়। অনেকে ঝুঁকিতেও পড়েছে। সিরাত দেখেছিল কিছু ছেলে প্যারাসিলিং করছে। প্যারাশুটে উঠে অনেক উঁচু পর্যন্ত উঠে আবার নিচে নামলো এক ছেলে। একটু আগে সিরাতকে প্রমুখ জিজ্ঞেস করছিল সে উঠবে নাকি, কিন্তু সিরাতের থেকে রেসপন্স না পেয়ে আবারও বলল, যদি খুব বেশি ভয় পাও তাহলে দরকার নেই, থাক। আমি প্যারাসিলিং করব, তুমি শুধু দেখো। সিরাত তৎক্ষণাতে পাশ ফিরে মুখ ফুলিয়ে তাকালো। মিকি রাগ দেখিয়ে বলল, এটা আমার ড্রিম। কত ইচ্ছে হয়েছে প্যারাসিলিং করার, কিন্তু সম্ভব হয়নি। আজ আমি করবই। সিরাতের আত্মবিশ্বাস দেখে প্রমুখ খুশি হলো। এরকম লাইফ পার্টনারই তো সে চেয়েছিল, যাকে নিয়ে দেশে বিদেশে ঘোরা যাবে, ট্রাভেল করতে পারবে, সারাক্ষণ বনে পাহাড়ের জঙ্গলে ঘুরবে। সিরাত কক্সবাজার আসার পর থেকে ভীষণ ট্যুর প্রেমী প্রমাণ করছে। একটুও কষ্ট প্রকাশ করছে না। প্রতিদিন এখানে ওখানে ঘুরছে, হাসছে, দৌড়াদৌড়ি, লাফঝাপ করছে। তবুও তার কোনো ক্লান্তি নেই। মুখ থেকে হাসি সরছেই না, বরং আনন্দের সহিত অনুভব করছে এই প্রকৃতি, এই বিশাল সমুদ্রের অপরূপ সৌন্দর্য। প্রথম দিন পায়ের ব্যথায় চিৎকার করলেও এরপর থেকে আরও যেন স্ট্রং হয়ে এসছে। প্রমুখ লোক ডেকে সিরাতের গায়ে বেল্ট পরিয়ে দিল। এরপর যখন আস্তে আস্তে প্যারাশুট উপরে যেতে লাগলো, সিরাত চিৎকার করে বলল, প্রমুখ চৌধুরী, চলে যাচ্ছে চাঁদের দেশে, চিন্তা নেই, আবারও ফিরে আসবো। প্রমুখ দাঁত বের করে হেসে উচ্চস্বরে বলল, ভয় নেই, আমিও আসছি সিরাত, শুধু উৎফুল্ল মনে অনুভব করো, মনকে স্ট্রং করো, দেখবে ভয়ের থেকে আনন্দেই বেশি হচ্ছে। সিরাত বুদ্ধি করে হাতে ফোন নিয়ে গিয়েছিল। এতক্ষণ সে অনেক উঁচুতে উঠে গেছে। উপর থেকে তাকিয়ে দেখল প্রমুখ সহ সকল মানুষকে একদম ক্ষুদ্র ক্ষুদ্র দেখা যাচ্ছে। সে দুহাত দুপাশে মেলে চোখ বন্ধ করলো, শুধু অনুভব করলো প্রকৃতি, বাতাস আর পাখির মতো জীবন। সব মানুষই একসময় পাখি হতে চায়, যাদের নেই কোনো কাজ, ব্যস্ততার জীবনের চিন্তা, সারাদিন ঈদে সুদেশ ঘুরে বেড়িয়ে দিন শেষে বাসায় ফেরে। সিরাত হাত দুপাশে মিলে বড় বড় শ্বাস নিল। এরপর আস্তে করে চোখ খুলে হাসলো গাল পরে। ফোনে ক্যামেরা অন করাই ছিল, সেখানে ভিডিওতে চাপ দিয়ে উত্তেজনায় চিৎকার করে হাসলো। তার যে কি খুশি লাগছে সে কিভাবে প্রকাশ করবে তাই ভেবে পাচ্ছে না। প্যারাসেলিংয়ের মাঝে এক অদ্ভুত আনন্দ আছে, তাতে একটু ভয়, দুরু দুরু মনে আনন্দ, মুখের হাসি কখনোই সরে না। বলতে গেলে ভয় লাগবে, খুশিও লাগবে। সে ভিডিও করলো, কণ্ঠ তার কাঁপছে, তেমন হাতখানাও থর থর করে কাঁপতে থাকে। বুক ভরে নিঃশ্বাস নিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে সুরে সুরে বলল, চাঁদের দেশে তাহার বাড়ি, মেঘ বলেছে আড়ি আড়ি, চড়ছে দেখো সারি সারি, চাঁদের বাড়ি ও চাঁদের বাড়ি। আস্তে আস্তে নিচে নেমে আসলো সে। এরপর দৌড়ে প্রমুখের কাছে গিয়ে তার শার্ট হালকা জড়িয়ে ধরল। ছেলেটি অনুভব করলো খুশিতে মেয়েটি সারা দেহ কাঁপছে। হাসলো কিঞ্চিত। এরপর মিষ্টি সুরে বলল, খুব এনজয় করেছো দেখছি। প্রথমবারই এত এক্সাইটমেন্ট, আমি জাস্ট হতভম্ব হয়ে গেছি। দারুণ সাহস তো তোমার। এই না প্রমুখ চৌধুরীর বউ বলে কথা। যাই হোক, ভয় পেলে একটু এনজয় করতে পারতে না, আরও উল্টো স্টক করে বসতে। হ্যাঁ, খুব খুব খুশি লাগছে আমার। ভয় পেয়েছি, তবে আনন্দের মাঝে ওটা খুবই ক্ষুদ্র। অনেক ভালো লেগেছে আমার। ইস, কি সুন্দর পাখির মতো আকাশে উড়ছিলাম। প্রমুখ তাকে দাঁড় করিয়ে নিজে বেল্ট পরল। এরপর বীজ থেকে ওপরে গিয়ে চারপাশ হাত ঘুরিয়ে ঘুরিয়ে বিটি করলো। তার ভয় নেই একটুও। এটা ছাড়াও লাইফে অনেকবার সে প্যারাসেলিং করেছে। বিদেশের বিভিন্ন পার্কে এর থেকেও ভয়ঙ্কর রাইডে ওঠার এক্সপেরিয়েন্স আছে তার। তার কাছে এটা পান্তাবাদ। সে পরপর কয়েক ক্লিকে ছবি তুলে সিরাতের উদ্দেশ্যেই বলল, কথা দিচ্ছি, এখান থেকে তোমার লাইফের সমস্ত ড্রিম পূরণ করব। যে জিনিস তোমাকে খুশি করে দেয় সেই জিনিস শুধু বলা মাত্রে তোমার পায়ের কাছে হাজির করব। আমার জীবনটাই শুধু তোমাকে ঘিরে। তোমার আনন্দ মানে প্রমুখ চৌধুরীর আনন্দ। তাইমা খানমের জ্বর কাল সারাদিন স্বাভাবিক থাকলেও আজ আবারও হানা দিয়েছে। ভয়ানক জ্বরে সারাটা দেহ পড়ে যাচ্ছে। সকালে ঠিকঠাকই ছিল। প্রমুখের রাখা কাজের মেয়েটা সকালে রান্না করেও দিয়ে গেছে। বিকেল হয়ে আসায় সে ভাবলো যদি সেই দিনের মতো রাতে জ্বর বেড়ে যায় তখন উপায় কি। তার থেকে ডক্টরের কাছে গেলে ওষুধ আনা যাবে। প্যারাসিটামল না পাখিয়ে জ্বর থেমে থাকলেও পুরোপুরি সারছে না। সে কাঁধের ব্যাগটায় ফোন রেখে বাসা থেকে বের হলো। রিকশায় উঠে রওনা হলো কাছের একটা হসপিটালের উদ্দেশ্যে। সেখানে জ্বর টেস্ট করিয়ে দেখলো সাধারণ জ্বর। ওষুধ লিখে দিলে হসপিটালের নিচ থেকে কিনে নেয়। কিন্তু তার অবচেতন মন বারবার বলছে, বাসা থেকে বের হওয়ার পর থেকে কেউ তাকে যেন ফলো করছে। আজ প্রায় কত মাস পর বের হলো,
এতদিন সব জিনিসই হাতের নাগালেই এনে দিয়েছে রায়হান, আর তারও প্রয়োজন হয়নি। কিন্তু আজ না আসলেই নয়। রায়হানও কাজের চাপে আজকাল আসতে পারে না। যদি বাসায় আসেও তাহলে কলিং বেল বাজিয়ে আন্টি বলে ডাকে। কাজের মেয়েটিও তাই, এই জন্য খুব সহজে দরজা খুলতে পারে। প্রমুখ বলেছে রায়হান আর কাজের মেয়েটি ছাড়া কেউ বেল বাজালে দরজা খোলা নিষেধ। কিন্তু তার মনে হয় হঠাৎ তার বাসার দরজায় কেউ আঙ্গুল দ্বারা কড়া নাড়ে। গভীর রাতে শব্দ কানে আসলে ভয়ে সেই রাতে তার আর ঘুম আসতো না। ভূতের ভয়ে তার মুখ চুপসে যায়। কিন্তু আদৌ কি সেই ভয়টা ভূতের, নাকি কোনো জলজান্ত মানুষের? জানা নেই তাইমার। শুধু মনে পড়ে সেই দিনের সন্ধ্যার মানুষ খুন করার ঘটনা। নিঃচোখে সব কিছুই দেখে এসেছে, ভিডিও করেছে। এখনও কি প্রতিনিয়ত ওই ভাঙাচোরা বাড়িতে সেই লোকগুলো খুন খারাপি করে, নাকি শুধু সেই দিনটাই এমন ছিল? মানুষের হৃদয়ে ভূতের ভয় দেখিয়ে ভুল ধারণা তৈরি করে দিয়েছে বছরের পর বছর। সেই সুযোগে তারা প্রতিনিয়ত মানুষ খুন করছে অবলীলায়। কেউ টু শব্দও করছে না। কেউ ভুল করে দেখলেও সে গুম হচ্ছে, নয়তো মুখে কুলু ফেটে জীবন পার করছে। ওই দিন যদি পালিয়ে আসার সময় ধরা পড়ে যেত, তখন তখন বুঝি তাকেও করে ফেলতো। ভাবতে গলা শুকিয়ে আসে তার। ভাগ্যিস দেখেনি, খুব কষ্টে শুধু আত্মাটা হাতে নিয়ে এসেছিল। তাইমা অনেকবার চেয়েছিল পুলিশকে জানাবে, তাহলে হয়তো এর একটা বিহিত পাওয়া যাবে, তারা কোনো স্টেপ নিতে পারবে। কিন্তু পরক্ষণেই ধমে গেছে, যে যা ইচ্ছে করুক না, তাতে তার কি আসা যায়। সে এভাবে জীবন কাটাতে পারলেই ঢের ভালো। তাই সে ভাবনা মস্তিষ্ক থেকে পুরোপুরি বের করে দেয়। কিন্তু আনসার মন অস্থিরতায় ভোগে। একটিবার পুলিশকে জানাতে চাই, আজকে থানায় গিয়ে দেখবে শেষবারের মতো। যদি ফলস্বরূপ ওই জানোয়ারগুলো কঠিন শাস্তি পায়, তাদের কুফলের উচিত শিক্ষা পায়। তাইমা ভাবতে ভাবতে ওষুধ হাতে নিল। আসলে সে কনফিউজড। কি করবে? গেলে যদি পুলিশ তাকে সন্দেহ করে? নানান কথা তার মনে উকি দিল। সে ওষুধ নিয়ে দ্রুত হাঁটার গতি বাড়িয়ে দেয়। এরপর দেখল গেটের একটা রিক্সা দাঁড়ানো। সে কিছু না ভেবে সেই রিক্সায় উঠল। এরপর কম্পিত গলায় বলল, সামনেই চলো, দেখো নারিকেল গাছওয়ালা বাড়ি। লোকটি তার দিকে সরাসরি তাকিয়ে মাথা জাগালো। তাইমা ফোনে সে ভিডিও বের করে খুবই অল্প সাউন্ডে দিল। এতটাই কম সে নিজেই ভালো মতো শুনতে পাচ্ছে না। সে সম্পূর্ণ ভিডিও দেখে থরথর করে কাঁপতে থাকে। তাইমা খানম বুদ্ধি করে ভিডিওটা 2টা কপি মেমোরিতে রাখলো। এরপর সে মেমোরি খুলে ফার্সে রাখে। এরপর হঠাৎই তাইমা খানম বলল, সামনে থানার কাছে একটু রাখো। রিকশা চালকটি থামলো সেখানেই। তাইমা থানার সামনে থামতেই তিনি ভাড়া মিটিয়ে দ্রুত গতিতে ভিতরে যায়। অফিসারের কাছে গিয়ে বয়াত্ত কণ্ঠে হালকা পাতলা ঘটনা বলল। অফিসার ব্রুকুসকে তার দিকে তাকালো। তাকে সূক্ষ্ম নয়নে পর্যবেক্ষণ করছে। তাইমা ফোন বাড়িয়ে বলল, এই যে, এই ভিডিওতে সব আছে। আমি এদের চিনি না, কিন্তু তারা প্রতিনিয়ত সেই ভাঙাচোরা বাড়িতে হত্যাকাণ্ড চালাচ্ছে। আপনারা তো দেশের জন্যই কাজ করেন, মানুষের পাশে থাকেন আর জানোয়ারদের শাস্তি দেন। কারণ দিনের পর দিন মানুষের মনে ভুল ধারণা তৈরি করে তারা একটা জঘন্য কাজ করে যাচ্ছে। কি ভয়ঙ্কর সেই দিনটা ছিল। অফিসারের চোখে বিস্ময়। সে দ্রুত সে ভিডিও ক্লিক করে দেখতে লাগলো। সমস্ত ঘটনা দেখে চমকে তাকালো তাইমার দিকে। এরপর উত্তেজিত কণ্ঠে বলে, এটা আপনি নিজে দেখেছেন? ভিডিও করেছেন? আপনি জানেন না, এরা সাইলেন্ট কিলার, যাদের আমরা যুগ যুগ ধরে খুঁজছি। আপনি জানলে খুশি হবেন। কত বড় উপকার করলেন আমাদের। থ্যাংক ইউ। আমি নিজেও এক বোঝা থেকে মুক্তি পেলাম। আশা করব এদের যত দ্রুত সম্ভব ধরবেন। বলা যায় না আবার কখন কোন মায়ের কোলটা খালি করে। তাইমা খানম খুশি হলো কিঞ্চিত। যাক, সব পুলিশের মতো এই পুলিশ খারাপ নয়। এরপর ফোন হাতে নেওয়ার জন্য হাত বাড়ালো। পুলিশটি ফোন হাতে রেখে তৎক্ষণাৎই বলল, আপনি একটা মার্ডার কেস করে যান। তাইমা খানম অমত করলেন না। কাল তো সিরাত চলেই আসবে, তখন বলা যাবে, নিশ্চয়ই অনেক খুশি হবে। সে সাইন করে তার নাম ঠিকানা লিখল। ফোন চাইল পুলিশের কাছে। তখন তিনি বলেন, আরেকটা কথা জিজ্ঞেস করতে পারি? তাইমা খানম হেসে মাথা নাড়ায়। অফিসার জিজ্ঞেস করলো, এই ভিডিওটা কি আরও কারো কাছে আছে, নাকি শুধু এটাই? থামলো তিনি। ভালোভাবে বোঝানোর চেষ্টা করে বলল, আসলে এ কথা কেন জিজ্ঞেস করছে জানেন? আজকাল এসব ভিডিও ফোনে রাখার রিস্ক। বলা যায় না কোন দিক দিয়ে বিপদ চলে আসে। আপাতত আমাদের কাছে রেখে দিচ্ছি ভিডিওটা। তাইমা খানম ভাবলো কিছু একটা। তারপর নানা করতে করতে বলল, হ্যাঁ রাখুন, তাছাড়া কোনো কপি আমার কাছে নেই। গ্রেট, খুবই ভালো। কথা শেষে ভিডিওটা নিজের ফোনে নিয়ে তাইমার ফোন থেকে ডিলিট করে দিল। এরপর তার দিকে বাড়িয়েই বলল, আপনার ফোন নাম্বার নেওয়া হয়েছে, যদি কোনো কারণে দরকার পড়ে কল করে জানাবো। এবার নিশ্চিন্তে আপনি বাসায় ফিরুন। তাইমা খানম উঠল। মাথায় এখনও আরও চিন্তা হচ্ছে। এর থেকে মনে হচ্ছে আগেই ভালো ছিল।
আবার কোনো সমস্যা হবে না তো? সে রাস্তায় দাঁড়িয়ে প্রমুখের নাম্বারে কল দিল, কিন্তু কল আপনা আপনি কেটে যায়। কক্সবাজারে সচরাচর সব জায়গায় নেট থাকে না, এই একটাই সমস্যা দেখা দেয়। সে সিরাতের ফোনেও পরপর কয়েকবার ট্রাই করলো, শেষে রেসপন্স না পেয়ে উঠল রিকশায়, ব্যাগ থেকে মেমোরিটা নিয়ে ফোনে ঢুকালো, তারপর কুটিল হেসে বিড়বিড় করলো, এতটাও বোকা নই আমি। কেন জানি মনে হচ্ছিল পুলিশ এমন কিছুই করবে। দেখা যাক কি স্টেপ নেয়, নয়তো নিজেই কিছু করব। এরপর বাসায় পৌঁছে রুমে চলে যাই। তৎক্ষণাৎই গেট থেকে এক স্যাংরা রোগাসোগা ছেলে কানে ফোনে ওপাশের ব্যক্তিকে বলল, মাত্রই বাসায় ফিরল স্যার, মাঝ রাস্তায় মাওনা থানায়ও গিয়েছিল, কিছু একটা গন্ডগোল আছে এই মহিলার মাঝে, নয়তো কেন থানায় যাবে। রাতে চাঁদের আলো চারপাশটা ঝকঝক করছে, সি বিচে সবার হাঁটাহাঁটির শব্দ বেশি আসছে। আজ যেন একটু বেশি সমুদ্র উথাল পাতাল করছে। সিরাত হাঁটু বাস করে বসে আছে বালুতেই। একটু আগেই দুজনে রাতের ডিনার করেছে। প্রমুখ নেটওয়ার্কের জন্য ফোন উপরে তুলে নাড়াছাড়া করে দেখল, তবু এক বিন্দুর নেটে দেখা নেই। একসময় সে আস্তে আস্তে সিরাতে থেকে অনেক দূরে চলে আসে, তখন খুব কষ্টে এক দাগ দেখা যায়। তৎক্ষণাতে কল করলো কবিরকে, কারণ একটু আগে যখন ডিনার করছিল তখন থেকে একের পর এক কল করে কবির, কিন্তু নেট না থাকায় কিছুই বোঝা যাচ্ছে না। তাই এখানে এসে কবিরকে কল করেছে, কোনো জরুরি দরকারে নিশ্চয়ই ফোন দিয়েছে। তাছাড়া এখানে আসার পর থেকে ভালো মতো কারোর সাথে কথাই হচ্ছে না। কালকে রায়হানের মাধ্যমে জেনেছে অফিসের কাজকর্ম আর তাইমার জ্বরের সংবাদও শুনেছে। রাতে তাইমা খানমকে কল করে, অল্প কিছুক্ষণ যাবৎ কথা বলে, কিন্তু নেট সমস্যা হওয়ায় সবার সাথে বলতে গেলে যোগাযোগ বিচ্ছিন্ন। সে ভাবল কবিরের সাথে কথা বলা শেষে তাইমা খানমের খোঁজ নিবে, জ্বর ঠিক হলো কিনা। কবির তৎক্ষণাতে লাইনে এলো, তারপর ওপাশ থেকে শোনা গেল, স্যার শুনতে পাচ্ছেন? প্রমুখ কিছুই বুঝলো না, সে উচ্চস্বরে বলল, স্পষ্ট করে বলো কবির, কল করছিস কেন, কি হয়েছে? আপনি জলদি মাওনা ফিরেন। হ্যালো হ্যালো। প্রমুখ মাওনা শুনল শুধু, মস্তিষ্ক চঞ্চল হলো। কবির কি বলতে চাইছে? সেও চেঁচিয়ে ওঠে, কি হয়েছে কবির? কিছুই শুনতে পাচ্ছি না, ভালো করে বল। স্যার একটু দূরে যান, যেখানে নেট পাওয়া যায়, এটা আপনার জন্য খুবই জরুরি খবর। হয়তো লাইফে যে কোনো সময় রিস্ক হতে পারে। ভাবি কোথায়, তাকে দেখে রাখুন। কবিরের উচ্চস্বরে বলা কথাগুলো একটাও প্রমুখের কানে গেল না। সে ফোন হাতে নিয়ে ঝাঁকাচ্ছে একটু নেটের অপেক্ষায়, মুখে তার বিরক্তির ছায়া। কি বলতে চাইছে কবির, সে কথাই মস্তিষ্কে ঘুরছে। ফোন শূন্য তুলে লাউড স্পিকার দেওয়ার পরেও কথা স্পষ্ট আসছে না। সে আনমনে এক পা করে সিরাতের থেকে অদূরে যেতে থাকে। দূর থেকে সিরাত সবই খেয়াল করছে, কখনো বা নজর সরিয়ে এক দৃষ্টিতে রাতের আকাশ দেখছে। প্রমুখ এক পর্যায়ে মুখে বিরক্তিকর শব্দ করে রাগান্বিত গলায় বলল, দুর্বল, এই নেটওয়ার্কের জ্বালে শান্তিও নেই, অফিসে কিছু হলো নাকি? তৎক্ষণাৎই পিঠে হাত রেখে চিৎকার করে উঠল, মুখের বাকি কথাটুকু বলাও হলো না। আকস্মিক এক ঘটনা, অপ্রস্তুত থাকা নিজেকে ছুরির আঘাত থেকে রক্ষা করতে পারল না। প্রমুখ কামমিনকালেও ভাবেনি এই সময় কেউ তাকে আঘাত করবে। ঘটনাটা এত দ্রুত ঘটে গেছে, সে না চাইতেও ফিরতে পারল না। পিছন থেকে সর্বোচ্চ শক্তি দিয়ে কেউ তার পিঠ বরাবর ছুরি চালিয়েছে। রাত 11টা হওয়া, চারপাশ অন্ধকার। লোকটির গায়ে কালো ড্রেস পরা, মুখে কালো কাপড় বাঁধা, এক বিন্দু চেনার কোনো জো নেই। প্রমুখ এতক্ষণ হতভম্ব হয়ে ঘাড় কাত করে পিছনে তাকিয়েছিল। হাতের ফোন খানা বালুতে গড়াগড়ি খাচ্ছে। ব্যথায় প্রমুখের চোখ মুখ কালো হয়ে যাওয়া শুরু করে। গায়ে শক্তি আস্তে আস্তে মিয়ে যাচ্ছে তার। তবুও সে সামনে থেকে লোকটির পেট বরাবর জোরে লাথি মারে, নিজেকে বাঁচানোর আশায়। হঠাৎই আক্রমণে লোকটি ঝট করে ছুরিটি প্রমুখের পিঠ থেকে বের করলো। এরপর এগিয়ে আবারও উল্টাপাল্টা চালাতে থাকে ছুরি। এরপর প্রমুখের পিঠ থেকে ততক্ষণে অজর ধারায় রক্ত চলকে বের হয়। তবু সে লোকটির মুখোমুখি হয়ে তাক করা কষ্ট থামালো। লোকটি তার দিকে রক্তচক্ষু হয়ে তাকিয়ে আছে, যেন এই মুহূর্তে স্বীকার করতে এসে ব্যর্থ হয়ে যাবে না। প্রমুখ হঠাৎই এগিয়ে যায়, হাত বাড়িয়ে লোকটির মুখের কাপড় সরাতে বুঝতে পারলো ওই মানুষটা। তৎক্ষণাতে মাথা পিছনে নিয়ে প্রমুখের হাতে শেষবারের মতো ঘাও দিয়ে দেয়। এরপর এক বিশ্রীভাবে হেসে দৌড়ে রাতের অন্ধকারে হারিয়ে যায়। প্রমুখ ব্যথায় চিৎকার করে উঠল। দানবীয় দেহটা আস্তে আস্তে ভেঙে আসতে মুখ থুবড়ে পড়ল বালুতে। ততক্ষণে আশেপাশের লোকেরা দৌড়ে আসে তার কাছে। ফিটার হাত থেকে অনবরত রক্ত ঝরছে। সাথে সেফটি হিসাবে রাইফেল না রাখা জীবনের প্রথমবারের মতো ভুল করলো সে। চারপাশে যেসব লোক হাসছিল সবাই এসে তাকে তুলল। ততক্ষণে সিরাতও সবাইকে ওইদিকে যেতে দেখে কৌতূহলবশত নিচেও যায়। প্রমুখ গায়ের বল ছেড়ে ঘুমাচ্ছে। সিরাত কাছে আসলো, মানুষের ভিড় ঠেলে ভিতরে প্রবেশ করতে থমকে যায় সে। চোখ বড় বড় হয়ে এক চিৎকার করে উঠল। হাত পা কাঁপছে, তার একটু নড়ার মতো শক্তি পাচ্ছে না। একটু আগে জলজাত মানুষটার একই অবস্থা, সারা দেহে রক্ত টকবক করছে। তার চোখে অবিশ্বাসের ছায়া, যেন স্বপ্ন দেখছে সে। তার চোখে অবিশ্বাসের ছায়া,
যেন স্বপ্ন দেখছে সে। এই শক্তিশালী মানুষকে এই কয়েক মিনিটের মধ্যে কে এভাবে রক্তাক্ত অবস্থা করলো। মাথায় দুহাত চেপে ধরে দপ করে প্রমুখের পাশে বসে পড়ল। বলল, এসব কীভাবে হলো? উঠুন আপনি। আমার বিশ্বাসই হচ্ছে না। কথা বলছেন না কেন? প্রমুখ ততক্ষণে জ্ঞান হারিয়ে ফেলেছে। সবাই হসপিটালে নিয়ে যাওয়ার জন্য তোড়জোড় লাগিয়ে দেয়। সিরাত তৎক্ষণাতে ভাঙা পায়ে তার বুকে ঝাঁপিয়ে পড়ে। জ্ঞান হারানো প্রমুখের বুকে মাথা রেখে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। অস্পষ্ট স্বরেই বলল, কথা বলছেন না কেন? আপনার কিচ্ছু হতে পারে না। আমাকে একা রেখে কোথাও যেতে পারেন না আপনি। চোখ খুলুন, একবার আমাকে ডাকুন, কথা বলুন। এখন কেন চুপ করে আছেন? এমনিতেই তো কথা বলতে বলতে পাগল করে ছাড়েন। চোখের অশ্রু গড়িয়ে পড়ল প্রমুখের মুখে। সবাই সিরাতকে টেনে হিঁচড়ে দূরে সরায়। প্রমুখকে ধরাধরি করে দ্রুত হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। সিরাতকে সামলানো যেন সময়ের সাথে সাথে কঠিন হয়ে পড়েছিল। সারাক্ষণ পাগলের মতো প্রলেপ গাইতে থাকে। সবাই শত বোঝালেও কাজ হয় না। বুক ফেটে অনবরত কান্না করতে থাকে। ছেলেটিকে দ্রুত কক্সবাজার থেকে কিছুটা দূরত্বের হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডক্টর যথাসম্ভব আইসিইউতে ভর্তি করায়। দেহ থেকে রক্ত ঝরছে অনেক। ক্ষত সারতেও বেশি সময় লাগবে। অনাকাঙ্ক্ষিতভাবে আঘাত পাওয়ায় রোগী মানসিকভাবে ধাক্কা খায়। কিছু না বোঝার আগেই এই আঘাত। কখনো ভাবিও নি এই সময় কেউ তাকে আঘাত করবে। হসপিটালের করিডোরের ফ্লোরে বসে সিরাত ভাবতে লাগলো এই মানুষটার কথা। যদি সত্যি কিছু হয়ে যায় কিভাবে বাঁচবে সে? কার জন্য বাঁচবে? কে তাকে কথায় কথায় পৌঁছাবে, আদর করবে? ডক্টর সবকিছু চেক করে সিরাতকে আশ্বাস করলো কাটা স্থানে ড্রেসিং করা হয়েছে, ক্ষত শুকাতে সময় লাগবে। ভাগ্যিস খুব বেশি গভীরে পৌঁছায়নি, নয়তো বাঁচানোই যেত না। এখন নিয়মিত ট্রিটমেন্ট করলে শীঘ্রই সুস্থ হবে। ওনাকে ইঞ্জেকশন পুশ করে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। একদমে কথা বলে থামলো ডক্টর। এরপর কিছুটা চিন্তিত হয়ে প্রশ্ন করলো সিরাতকে, আপনি কি জানেন এত রাতে কে ওনাকে আঘাত করেছে? যদিও অল্পের জন্য রক্ষা পেয়েছে, পুরনো কোনো শত্রু আছে? সিরাত চোখ মুখ মুছল, মাথা বামে ডানে জাকিয়ে না বোঝায়। তারপর ভাঙা গলায় প্রশ্ন করলো, কবে সুস্থ হবে? খুব বেশি কি দেরি হবে? আমাদের টিকিটের কালই লাস্ট দিন, 3 দিন লাগবে, এরপর ঢাকায় যেতে পারবেন। এত কিছুর ভিতরেও কেউ দেখতে পেল না কবিরের দেওয়া মেসেজটা। প্রমুখকে হসপিটালে নিয়ে আসার সময় সিরাতকে এক লোক প্রমুখের পড়ে যাওয়া ফোন বালু থেকে তুলে দেয়। সেটা হাতে নিয়েই তাদের পিছন পিছন আসে সে। কিন্তু চোখে পড়ল না মেসেজটি। যখন বারবার কল কেটে যাচ্ছিল, প্রমুখের আঘাত পাওয়ার পরপরই ওপাশ থেকে কবিরের মেসেজ আসে। কবির তাকে লিখেছে, দীর্ঘ 4 বছর পর সে ফিরে এসেছে স্যার। বাবিকে নিয়ে খুব সাবধানে থাকবেন। যদি পারেন জলদি মাওনা ফিরুন। যে কোনো সময় আপনার উপর কুত্তার বাচ্চা অ্যাটাক করতে পারে। চোখ কান খোলা রেখেই চলবেন। আমি যত দ্রুত ওর খোঁজ খবর নিচ্ছি। হাতের কাছে পেলেই আর কেউ পালাতে পারবে না।